ওয়েল, আজকে আমরা তাহলে শুরু করছি ফর্মাল চার্জ বা কার্যকরী আধান, যেটা আগের দিনকে আমরা করেছিলাম যে মলিকিউলটার জন্য। সেই মলিকিউলটার নাম কি ছিল বলো তো, মনে আছে? কোন মলিকিউলের জন্য আগের দিন আমরা ফর্মাল চার্জ বা কার্যকরী আধান বের করেছিলাম? আমরা যে ওজোন মলিকিউল, ওজোন মলিকিউলে 3 রকমের অক্সিজেন ছিল, তাই তো? O3 মলিকিউলটা, কিন্তু সেখানে 3 রকমের অক্সিজেন ছিল। সো 3টে অক্সিজেনের জন্য আলাদা আলাদা ভাবে আমরা কার্যকরী আধান বের করেছিলাম এবং দেখেছিলাম যে ওজোন মলিকিউলটাতে একটা অক্সিজেনের কার্যকরী আধান 0, একটা অক্সিজেনের কার্যকরী আধান +1 আর আরেকটা অক্সিজেনের কার্যকরী আধান -1। ওভারঅল মলিকিউলটা নিউট্রাল ছিল, নিস্তড়িত ছিল, কিন্তু বিভিন্ন বিভিন্ন অক্সিজেনের কার্যকরী আধান বা ফর্মাল চার্জ বিভিন্ন ছিল। সো কার্যকরী আধানের ফর্মুলা কি ছিল? কার্যকরী আধানের ফর্মুলাটা মনে আছে কার কার? ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস যতগুলো নন বন্ডিং ইলেকট্রন মানে লোন পেয়ার মাইনাস বন্ডিং ইলেকট্রনের হাফ, এটা ছিল আমাদের কার্যকরী আধানের ফর্মুলা। তো সেই ফর্মুলা মেনে আমরা আজকে যে কম্পাউন্ডটা দেখতে চলেছি এখন, সেটা হচ্ছে SOCl2 এবং SOCl2 স্ট্রাকচার আমাদের কাছে দেওয়া আছে। তাহলে এখানে আমরা ক্লোরিন, যে কোনো একটা ক্লোরিনের বের করলে হয়, সালফার, অক্সিজেন সকলে কার্যকরী আধান বের করব। কার্যকরী আধানের ফর্মুলাটা আমরা লিখে নিয়েছি। কার্যকরী আধান ফর্মাল চার্জ ইজ ইকুয়াল টু ভ্যালেন্স ইলেকট্রন V মাইনাস নন বন্ডিং ইলেকট্রনস মানে লোন পেয়ারে যতগুলো ইলেকট্রনস আছে মাইনাস বন্ডিং ইলেকট্রন মানে বন্ড পেয়ারে যতগুলো আছে ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের টোটাল কার্যকরী আধানের ফর্মুলা। ফর্মাল চার্জ বা কার্যকরী আধান, যে ভ্যালেন্স ইলেকট্রন, কোন একটা অ্যাটমে যতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে যোজ্যতা ইলেকট্রন মাইনাস নন বন্ডিং ইলেকট্রন যতগুলো লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারের ইলেকট্রন কতগুলো, লোন পেয়ার সংখ্যা নয় ইলেকট্রন সংখ্যা, নন বন্ডিং ইলেকট্রন মাইনাস বন্ডিং ইলেকট্রন বন্ড পেয়ারে যতগুলো ইলেকট্রন আছে ডিভাইডেড বাই 2। তো আমরা প্রথমে তাহলে দেখো সালফারেরটা করার চেষ্টা করছি। তাহলে সালফারেরটা বলছে সালফারের ভ্যালেন্স ইলেকট্রনস কত। তাহলে সালফারের ভ্যালেন্স ইলেকট্রনস আমরা জানি, সালফার হচ্ছে তোমার 3s2 3p4। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন V হয়ে গেল 4। ভ্যালেন্স ইলেকট্রন V হয়ে গেল 4, সরি 4 কেন হবে 6। ভ্যালেন্স ইলেকট্রন V হয়ে গেল 6, কারণ হচ্ছে 3s2 3p4 মানে টোটাল 6টা ইলেকট্রন আছে দেখতেই পাচ্ছি। ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6টা। ক্লিয়ার? 3s2 তে 2টো, 3p তে 4টে, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন হলো 6টা। আচ্ছা, এবার দেখতে হবে সালফারের নন বন্ডিং ইলেকট্রন কতগুলো। নন বন্ডিং ইলেকট্রন মানে লোন পেয়ার। সো দেখতে পাচ্ছি একটা লোন পেয়ার আছে, একটা লোন পেয়ার মানে দুটো নন বন্ডিং ইলেকট্রন। তাহলে নন বন্ডিং ইলেকট্রন যারা কিনা লোন পেয়ার ফর্মে আছে, সেই লোন পেয়ার আছে একটা মানে নন বন্ডিং ইলেকট্রন হলো দুটো। লোন পেয়ার আছে একটা মানে নন বন্ডিং ইলেকট্রন হলো দুটো। আর এবার দেখতে হবে আমাদের বন্ড পেয়ার কতগুলো আছে, তার হাফ করতে হবে। তো বন্ড পেয়ার কতগুলো আছে সালফারে, দেখি বন্ড কটা আছে। এই একটা বন্ড, এই দুটো বন্ড, এই তিনটে বন্ড, এই চারটে বন্ড, টোটাল 4টে বন্ড মানে 8টা বন্ডিং ইলেকট্রন। তাহলে 8টা হচ্ছে বন্ডিং ইলেকট্রন, তাহলে এটা 8/2 করতে হবে। তাহলে ফর্মাল চার্জ দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের যে 6 হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রনস মাইনাস 2 হচ্ছে তোমার নন বন্ডিং ইলেকট্রন মানে লোন পেয়ারে যে কটা ইলেকট্রন আছে, সো 2 হচ্ছে নন বন্ডিং ইলেকট্রন যে কটা লোন পেয়ার আছে মাইনাস তোমার বন্ড পেয়ার আছে হচ্ছে বন্ডিং ইলেকট্রন আছে 8টা। টোটাল 4টে বন্ড আছে, 4টে বন্ড মানে 4টে বন্ড পেয়ার মানে 8টা ইলেকট্রন। সো 8টা ইলেকট্রন বাই 2, তাহলে আসছে এটা 0। দ্যাট ইজ সালফার অ্যাটমে কোনো চার্জ নেই, কারণ সালফার অ্যাটমের ফর্মাল চার্জ 0 আসছে। যদি পুরোটা ক্লিয়ার হয়ে থাকে, তোমরা একটা কাজ করো, তোমরা অক্সিজেন এবং ক্লোরিনটা একবার চেক করে নাও। অক্সিজেনটাও একবার করে নাও, তারপরে ক্লোরিনটা, দুটো ক্লোরিনের মধ্যে যে কোনো একটা ক্লোরিন, দুটো ক্লোরিন সেম ওয়েতে বিহেভ করছে। সো অক্সিজেনটা প্রথমে করো, অক্সিজেনটা করো, তারপরে ক্লোরিনটা করবে। তো অক্সিজেনটা লেখো। তাহলে অক্সিজেনের জন্য আগে এইগুলো বের করে নিতে হবে, তাই তো? অক্সিজেনের জন্য তাহলে বলো ভ্যালেন্স ইলেকট্রন কত হবে। অক্সিজেন হচ্ছে 2s2 2p4, 2s2 2p4 মানে সেই 6টাই ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে অক্সিজেনের জন্য ভ্যালেন্স ইলেকট্রন নাম্বার হচ্ছে 6। আচ্ছা, অক্সিজেনটাতে নন বন্ডিং কটা আছে? নন বন্ডিং মানে লোন পেয়ার ফর্মে কটা আছে? লোন পেয়ার ফর্মে স্ট্রাকচার দেখে দেখতে পাচ্ছি 4টে লোন পেয়ার ফর্মে ইলেকট্রন আছে। লোন পেয়ার আছে দুটো মানে টোটাল 4টে নন বন্ডিং আছে। 4টে নন বন্ডিং মানে তোমার নন বন্ডিং ইলেকট্রন n হয়ে গেল 2। আচ্ছা, বন্ড পেয়ার কটা আছে? অক্সিজেনে দেখতে পাচ্ছি দুটো বন্ড আছে, বলো। নন বন্ডিং ইলেকট্রন 2 কেন হবে, 4 হবে। নন বন্ডিং 4ই তো হলো, 2 লোন পেয়ার মানে 4 ইলেকট্রন, তাই তো? 4ই তো হলো। নন বন্ডিং ইলেকট্রন অক্সিজেনে আছে 2 লোন পেয়ার মানে 4 ইলেকট্রন। আচ্ছা, বন্ড পেয়ার কটা আছে? বন্ড পেয়ার আছে দুটো বন্ড পেয়ার মানে এগেইন 4 ইলেকট্রনস। সো 4 ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। তাহলে আমরা অক্সিজেনের জন্য দেখছি 6 হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, 4 হচ্ছে নন বন্ডিং ইলেকট্রন, আর 4 হচ্ছে বন্ডিং ইলেকট্রন বাই 2। 6 হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, 4 নন বন্ডিং ইলেকট্রন, 4 হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন বাই 2, দ্যাট ইজ 0।
মানে অক্সিজেন অ্যাটমটা তো এই SOCl2 মলিকুলে অক্সিজেন অ্যাটমটা তো কোনো চার্জ নেই, অক্সিজেন অ্যাটমটাও চার্জলেস অ্যাটম। ওভারঅল মলিকুল তো নিউট্রাল, সালফার অ্যাটমও নিউট্রাল, অক্সিজেন অ্যাটমও নিউট্রাল, এদের কাছে কোনো চার্জ নেই। ক্লোরিনটা করে এবার তাহলে ক্লোরিনের জন্য ভ্যালেন্স ইলেকট্রন কত? ক্লোরিনের কনফিগারেশন হলো 3s2 3p5, 3s2 3p5 মানে 7টা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে 7 হচ্ছে V ভ্যালেন্স ইলেকট্রন। নন বন্ডিং কটা আছে দেখো, 3টে লোন পেয়ার আছে ক্লোরিনের কাছে, 3টে লোন পেয়ার মানে টোটাল 6টা ইলেকট্রন আছে, তাহলে টোটাল 6টা ইলেকট্রন, তাহলে নন বন্ডিং ইলেকট্রন হয়ে গেল 6 ক্লোরিনের জন্য। আর দেখো ক্লোরিনের বন্ড কটা আছে? একটা বন্ড, একটা বন্ড মানে একটা বন্ড পেয়ার মানে দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রন মানে 2/2 হয়ে যাবে, দুটো ইলেকট্রন ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কি হচ্ছে 7 ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস 6 হচ্ছে নন বন্ডিং ইলেকট্রন মাইনাস 2 হচ্ছে বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2। সো দেখতে পাচ্ছি ক্লোরিন অ্যাটমেও এখানে কোনো চার্জের প্রেজেন্স নেই, ক্লোরিন অ্যাটমেও দেখতে পাচ্ছি কোনো, তার মানে দুটো ক্লোরিনই সেম। তার মানে SOCl2 মলিকুলে যদি বলে সালফারের ফরমাল চার্জ কত, ক্যালকুলেট করে অপশনসে টিক মেরে আসা যাবে 0, অক্সিজেনে কত 0, ক্লোরিনে কত 0, ক্লিয়ার। তাহলে সবকটা অ্যাটমের ফরমাল চার্জ 0, ওভারঅল অ্যাটমটাও ওভারঅল মলিকুলটাও নিস্তরিত মলিকুল, নিউট্রাল মলিকুল। ক্লিয়ার হয়েছে? এবারে হোমওয়ার্ক এটা লিখে রাখো, কার্বন মনোক্সাইড স্ট্রাকচার লিখে রাখো এবং বের করবে। নন-বন্ডিং ইলেকট্রন 6টা, নন বন্ডিং ইলেকট্রন মানে হচ্ছে লোন পেয়ার, লোন পেয়ার কটা? 3টে, তাহলে নন বন্ডিং কটা? 6টা, দুটো দুটো আছে। তাই না? লোন পেয়ার গুলো হচ্ছে নন বন্ডিং ইলেকট্রন, লোন পেয়ার কটা? 3টে পেয়ার লোন পেয়ার, তাহলে ইলেকট্রন কটা? 6টা ইলেকট্রন। সো এটা একটা নন বন্ডিং পেয়ার, এটা নন বন্ডিং পেয়ার, এটা নন বন্ডিং পেয়ার, টোটাল 6টা ইলেকট্রন হয়ে গেল। নন বন্ডিং পেয়ার মানে হচ্ছে 6টা ইলেকট্রন। তো এবার তোমরা কার্বন মনোক্সাইডের স্ট্রাকচার লিখে রাখো এবং এখান থেকে কার্বন মনোক্সাইড এক্ষুনি করে ফেলো, হোমওয়ার্ক দিচ্ছি না, এক্ষুনি করে ফেলো, দেখো সলভ করতে পারছো কিনা। ওকে, তাহলে ফরমাল চার্জ ক্যালকুলেশন আমরা দেখলাম। আমরা নেক্সট চলে যাচ্ছি হচ্ছে সমযোজী যৌগ গঠনের কি কি শর্ত আছে, মানে কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি হওয়ার ক্রাইটেরিয়া কি কি। কোভ্যালেন্ট কম্পাউন্ড কখন তৈরি হবে? এক্স্যাক্টলি যখন আয়নিক কম্পাউন্ড তৈরি হবে না। আয়নিক কম্পাউন্ডের যা যা ক্রাইটেরিয়া ছিল তার উল্টো উল্টো ক্রাইটেরিয়া এখানে আমরা দেখতে পাবো, যে কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি হওয়ার ক্রাইটেরিয়া কি, এখানে আমরা জাস্ট এক্স্যাক্টলি অপোজিট দেখতে পাবো। যেহেতু আমরা যেহেতু একটা এক্সাম্পল বলছি, আয়নিক কম্পাউন্ডে দেখেছিলাম একজনের ইলেকট্রো পজিটিভিটি অনেক বেশি হতে হবে, একজনের ইলেকট্রো নেগেটিভিটি অনেক বেশি হতে হবে, ইলেকট্রো নেগেটিভিটির এই পার্থক্যটা অনেক বেশি হতে হবে, তবে গিয়ে আয়নিক কম্পাউন্ড হবে। এটা আয়নিক কম্পাউন্ডে দেখেছিলাম। এখানে কি দেখবো? ইলেকট্রো নেগেটিভিটির পার্থক্য যত কম হবে ততই কোভ্যালেন্ট বন্ড তৈরি হতে সুবিধা হবে। ঠিক আছে, সো একদম অপোজিট থাকবে। তাহলে চলে আসছি, কোভ্যালেন্ট বন্ড যখন তৈরি হবে তখন ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো করে থাকতে হবে? অধাতু হতে হবে, ভ্যালেন্স ইলেকট্রন হতে হবে হচ্ছে অধাতু। ঠিক আছে, কোভ্যালেন্ট বন্ড কাদের মধ্যে হয়? যারা হচ্ছে অধাতু নন মেটাল তাদের মধ্যেই হয়। তাদের ভ্যালেন্স ইলেকট্রন কটা করে থাকে? 5টা, 6টা, 7টা, যারা কিনা অক্টেট করার জন্য নিতে চায়, দিতে কেউ চায় না, তাই অধাতুদের মধ্যে হয়। এবং অধাতুদের মধ্যে ভ্যালেন্স ইলেকট্রন থাকে 5টা, 6টা বা 7টা, যারা কিনা অ্যাকসেপ্ট করতে চায়, কিন্তু অ্যাকসেপ্ট তো করতে পারে না, তখন তারা শেয়ার করে নেয়। তাহলে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন হতে হবে 5, 6 বা 7, অধাতু হতে হবে, তবেই গিয়ে তারা কোভ্যালেন্ট বন্ড তৈরি করার চেষ্টা করবে থ্রু শেয়ারিং। আচ্ছা, আয়নন বিভব, এরা ইলেকট্রন লস করতে যদি পারতোই তাহলে তো এরা আয়নিক বন্ড মানে দিত, তাহলে এরা ইলেকট্রন লস করতে পারবে না। কেন? এদের খুব বেশি আয়োনাইজেশন এনার্জি, দ্যাট ইজ হাই আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি অনেক বেশি হবে যাতে ইলেকট্রন লস করতে না পারে, দ্যাট ইজ ইলেকট্রন বর্জন প্রবণতা খুব কম হতে হবে। ইলেকট্রন বর্জন করলে তো ক্যাটায়ন হয়ে যেত, ক্যাটায়ন হলো তো আয়নিক বন্ড মানে দিত, কোভ্যালেন্টের কথা কেন ভাবতো? প্রবণতা খুব কম, ইলেকট্রন বর্জন করতেই চাইবে না। ইলেকট্রন বর্জন করে দিলে তো ধাতু হয়ে যেত, ধাতু হলে তো ক্যাটায়ন হয়ে যেত, ক্যাটায়ন হয়ে গেলে তো আয়নিক বন্ডের দিকে চলে যেত, কোভ্যালেন্ট বন্ড শেয়ারিং এর দিকে কেন আসবে? তাই এখানে অনেক বেশি ইলেকট্রন মানে আয়োনাইজেশন এনার্জি অনেক বেশি হতে হবে। আয়োনাইজেশন এনার্জি এত বেশি হবে যাতে ইলেকট্রন বর্জনই না হয়। ইলেকট্রন যদি বর্জনই না হয় তাহলে ক্যাটায়ন তৈরির কোনো চান্স নেই, আর ক্যাটায়ন তৈরির চান্স যদি না থাকে তাহলে আয়নিক বন্ডিং তো হবে না। ইলেকট্রন বর্জন যদি না হয় তাহলে ক্যাটায়ন তৈরি হওয়ার চান্স হবে না, কারণ ইলেকট্রন বর্জন করলেই ক্যাটায়ন হয়। তাহলে ইলেকট্রন বর্জন না হলে ক্যাটায়ন হবে না, আর ক্যাটায়ন যদি না হয় তাহলে আয়নিক বন্ডিং হবে না, কোভ্যালেন্ট হবে। ইলেকট্রন বর্জন করা আটকাতে গেলে কি করতে হবে? আয়োনাইজেশন এনার্জিকে অনেক বেশি হতে হবে, মানে ইলেকট্রন বের করতে যেন অনেক বেশি এনার্জি লাগে। অধাতুদের তাই লেগে থাকে, আমরা জানি সেটা। নেক্সট, এদের ইলেকট্রন আসক্তি কেমন হতে হবে? এদের ইলেকট্রন আসক্তিও মানে মাঝামাঝি, মানে মানে খুব উচ্চ, অধাতুদের ইউজুয়ালি বেশি হয় জানি, মানে অনেকটা বেশি হতে হবে। ইলেকট্রন অ্যাফিনিটি, দ্যাট ইজ হাই ইলেকট্রন অ্যাফিনিটি হতে হবে।
কারণ আমরা জানি এদের অনেক বেশি ইলেকট্রন গ্রহণের শেয়ারিং করার প্রবণতা যেন বেশি থাকে। ঠিক আছে, তার মানে হাই ইলেকট্রন অ্যাফিনিটি, মানে আমরা বলতে পারি যে ইলেকট্রনের শেয়ারিং করার প্রবণতা যেন বেশি থাকে। অন্যের ইলেকট্রন নেবে, শেয়ার করবে, অন্যের ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে, এগুলো যেন বেশি থাকে। ইলেকট্রনের শেয়ারিং করার প্রবণতা, টেন্ডেন্সি টু শেয়ার ইলেকট্রন, এটা যেন হাই থাকে। টেন্ডেন্সি টু শেয়ার ইলেকট্রন, ইলেকট্রন শেয়ার করার টেন্ডেন্সি যেন হাই থাকে। কারণ ইলেকট্রন শেয়ার করতে হলে কি অন্যের ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতে হবে, অন্যের ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতে গেলে তো ইলেকট্রন অ্যাফিনিটিকে হাই হতে হবে, না হলে অন্যের ইলেকট্রনকে অ্যাট্রাক্ট কি করবে? নিজের ইলেকট্রনকে যদি ভালো করে অ্যাট্রাক্ট না করতে পারে তাহলে বাইরের ইলেকট্রনকে কি অ্যাট্রাক্ট করবে? তাহলে অন্যের ইলেকট্রনকে, অন্য কারো ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে, তবে তাদের মধ্যে ওভারল্যাপ হবে, ওভারল্যাপ হলে তখন গিয়ে কোভ্যালেন্সি হবে। তাহলে অন্যের ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করা, সেই ইলেকট্রনকে, নিজের ইলেকট্রনকে শেয়ার করা, এই টেন্ডেন্সি অনেক বেশি হতে হবে। আয়োনাইজেশন, ইলেকট্রন অ্যাফিনিটিও হাই হতে হবে। আচ্ছা, ইলেকট্রন নেগেটিভিটির মধ্যে পার্থক্য থাকা চলবে না, দুজনের যেন একই রকম ইলেকট্রন নেগেটিভ হয়। একজনের যেন ইলেকট্রো পজিটিভ আর একজন ইলেকট্রন নেগেটিভ না হয়, কারণ যদি কেউ ইলেকট্রো পজিটিভ হয় সে ইলেকট্রন বর্জন করবে, দিয়ে ক্যাটায়ন হয়ে যাবে, মানে ধাতু হয়ে যাবে। তাহলে ধাতু হওয়া চলবে না, অর্থাৎ একজন যদি হাইলি ইলেকট্রো পজিটিভ হয়ে যায়, ইলেকট্রন নেগেটিভ কম, ইলেকট্রো পজিটিভ, তাহলে ইলেকট্রো পজিটিভকে মেটাল ধাতু তার ইলেকট্রন সঙ্গে সঙ্গে বর্জন করবে, যে পজিটিভ ক্যাটায়ন হবে, আয়নিক বন্ডের দিকে চলে যাবে। তাই ইলেকট্রন নেগেটিভিটির পার্থক্য খুব কম হতে হবে, খুব কম। অলমোস্ট সেম হলে ভালো তো, ভালো তো, অবশ্যই ভালো। ওই জন্য তো কার্বন কার্বন কার্বন, এটাও কার্বন এটাও কার্বন, সেম সেম ইলেকট্রন নেগেটিভ, তাই তো কোভ্যালেন্ট বন্ডের মতন চেন 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 বানিয়ে চলে গেছে। এত চেন কার্বন কেন বানিয়েছে? কারণ দুজনেরই সেম ইলেকট্রন নেগেটিভিটি, পার্থক্য নেই, তো কোভ্যালেন্ট বন্ডের চেন বানিয়ে চলে গেছে, যেটাকে আমরা বলছি ক্যাটিনেশন ধর্ম। খুব কম ইলেকট্রো নেগেটিভিটির পার্থক্য, স্মল ডিফারেন্স বিটুইন ইলেকট্রোনেগেটিভিটি, খুব কম ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য। ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য খুব একটা বেশি হলে হবে না, দুজনকেই মোটামুটি একই রকমের ইলেকট্রোনেগেটিভ হতে হবে, সেটার জন্যই কার্বন ক্যাটিনেশন ধর্ম দেখাতে পারে। বলো, ক্লিয়ার হয়েছে? নেক্সট হেডিং দেবে ভ্যারিয়েবল কোভ্যালেন্সি। ভ্যারিয়েবল কোভ্যালেন্সি, পরিবর্তনশীল তড়িৎ সমযোজ্যতা। এখানে আমাদের জানতে হবে, আমরা যখন তড়িৎ যোজ্যতা বা আয়নিক যোজ্যতা যেটাকে বলে ইলেকট্রোভ্যালেন্সি পড়েছিলাম, তখন আমরা একটা ফর্মুলা লিখেছিলাম। আমাকে বলো তো, কোন মেটাল ধাতু, কোন মেটাল বা ধাতু, খাতা দেখে বলবে আমাকে, কোন মেটাল বা ধাতু তার ইলেকট্রোভ্যালেন্সি কেমন করে ক্যালকুলেট করেছিলাম? তড়িৎ যোজ্যতা বা ইলেকট্রোভ্যালেন্সি কেমন করে ক্যালকুলেট করেছিলাম ধাতুর জন্য, মেটালের জন্য? মেটালের ইলেকট্রোভ্যালেন্সি কত? মেটাল ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বানায়, মেটাল আয়নিক বন্ড বানায়, তো মেটালের ভ্যালেন্সি ক্যালকুলেট করেছিলাম কেমন ভাবে? বলো, দেখো দেখো, খাতার হেল্প নাও, দিয়ে বলো আমাকে, মেটালের জন্য আমরা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড ইলেকট্রোভ্যালেন্সি কেমন করে ক্যালকুলেট করেছিলাম, এবং নন মেটালদের জন্যই বা কেমন করে ক্যালকুলেট করেছিলাম? মেটালদের জন্য কেমন করে ক্যালকুলেট করলাম, এবং নন মেটালদের জন্যই বা কেমন করে ক্যালকুলেট করলাম ইলেকট্রোভ্যালেন্সি? মেটালদের ইলেকট্রোভ্যালেন্সির ফর্মুলা কি বানালাম আমরা, বা তড়িৎ যোজ্যতা বা ইলেকট্রোভ্যালেন্সি তার ফর্মুলা বানিয়েছি, একটা লিখেওছি আমরা ক্লাসে, খুঁজে পাওয়া গেছে? ওকে, সো আমরা যখন ইলেকট্রোভ্যালেন্সি বা তড়িৎ যোজ্যতা ক্যালকুলেট করেছিলাম, তখন আমরা এই ফর্মুলা ইউজ করেছিলাম যে ইলেকট্রোভ্যালেন্সি বা তড়িৎ যোজ্যতা কেমন করে বেরোবে। এটা বেরোবে হচ্ছে ইলেকট্রোভ্যালেন্সি যদি ধাতুর জন্য বেরোয় তাহলে হবে কতগুলো ইলেকট্রন বর্জন হয়েছে, আর অধাতুর জন্য কতগুলো ইলেকট্রন গ্রহণ হয়েছে। তড়িৎ যোজ্যতা বের করার এটা ছিল ফর্মুলা ধাতু এবং অধাতুর জন্য। সমযোজ্যতা বের করার ফর্মুলা কি সেটা আমাদের খেয়াল রাখতে হবে। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, যতগুলো অযুগ্ম ইলেকট্রন অতগুলোই সমযোজী বন্ধন তৈরি হবে। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ কোভ্যালেন্সি বা কোভ্যালেন্ট বন্ডস, দ্যাট ইজ ইকুয়াল টু কোভ্যালেন্সি। স্যার মেটালের জন্য তো সমযোজিতা কারা বানায়, মেটাল কি নন মেটাল? সমযোজ্যতা কারা বানায়, এত কথা শর্ত পড়লাম, নন মেটাল তো তাহলে মেটালের জন্য জিজ্ঞেস করছিস কেন? তাহলে কতগুলো আনপেয়ার্ড মানে অযুগ্ম, বিজোড়, কতগুলো বিজোড় ইলেকট্রন আছে, অযুগ্ম ইলেকট্রন আছে, অতগুলোই সমযোজী বন্ধন তৈরি হবে, ওটাই হবে সমযোজ্যতা। তাহলে আমাকে কি খুঁজে বের করতে হবে? অযুগ্ম ইলেকট্রন কতগুলো, বিজোড় ইলেকট্রন কতগুলো, আনপেয়ার্ড ইলেকট্রন কতগুলো।
যার যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে তার অতগুলোই সমযোজ্যতা হবে এবং সে অতগুলোই কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন তৈরি করতে পারবে, যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকবে। ক্লিয়ার? তাহলে একবার চেক করা যাক, জাস্ট চেক করছি। বেরিলিয়াম 1s2 2s2, 1s2 ও যুগ্ম 2s2 ও যুগ্ম পেয়ার্ড, এমনিতে হওয়ার কথা নয়, কোনো যোজ্যতা থাকারই কথা নয়, কিন্তু বেরিলিয়ামের একটা ইলেকট্রন 2s থেকে 2p তে চলে যায়। একটা ইলেকট্রন, বেরিলিয়ামের একটা ইলেকট্রন যেই 2s থেকে 2p তে চলে যায় উত্তেজিত অবস্থায়, মানে এক্সাইটেড স্টেটে, মানে বাইরে থেকে ফোটন টোটন এসব নিয়ে, তখন এটাও আনপেয়ার্ড অযুগ্ম, এটাও আনপেয়ার্ড অযুগ্ম, কারণ দুটোতেই একটা করে ইলেকট্রন আছে। তাহলে একটা করে ইলেকট্রন চলে এসছে, অযুগ্ম ইলেকট্রন চলে এসছে, তাহলে সমযোজ্যতা কত হবে? 2, কারণ দুটো অযুগ্ম ইলেকট্রন আছে, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, দুটো আনপেয়ার্ড ইলেকট্রনের সঙ্গে দুটো কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারবে বেরিলিয়াম। সিমিলারলি বোরন, বোরনে দেখতে পাচ্ছি 2s2 পেয়ার্ড যুগ্ম, 1s2 পেয়ার্ড, খালি 2p তে একটা ছিল, তাহলে 2p তে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে এর যোজ্যতা হওয়ার কথা 1, কিন্তু এর যোজ্যতা আসলে 3। কেমন করে? 2s থেকে একটা ইলেকট্রন 2p তে চলে যায়, যে 2s এও একটা হয়ে যায় আর 2p তে একটা একটা করে দুটো হয়ে যায়, তাহলে মোট 3টে হয়ে গেল। তাই 3টে আনপেয়ার্ড ইলেকট্রন থাকার জন্য, 3টে আনপেয়ার্ড ইলেকট্রনের জন্য আমরা বলতে পারি এখানে সমযোজিত 3 হতে চলেছে। যেমন আমরা এটা কেমন করে হয় দেখে নি, এরকম ছিল, দেখে নাও। সেমটা ছিল হচ্ছে অনেকটা এরকম, এই 2s2 আর এই 2p, বলে দিচ্ছি, দেখছি, দেখো, পড়তে থাকো তাহলেই বুঝে যাবে। এটা ছিল 2s2, হ্যাঁ কি না? তাহলে এবার ডায়াগ্রাম আঁকছি। তাহলে 2s2 এর আগে 1s2 আছে, 1s2 কে আঁকিনি, খালি যোজিত কক্ষ বা ভ্যালেন্সিয়ালকে এঁকেছি, খালি সর্ববহিস্থ কক্ষ যোজিত কক্ষ বা ভ্যালেন্সিয়ালটাই এঁকেছি, 1s2 কে আঁকিনি। তাহলে 2s এ কটা আছে? দুটো। 2p তে কটা আছে? একটাও নেই। তাহলে কুইকলি বলো, এটা পেয়ার্ড কি আনপেয়ার্ড? পেয়ার্ড আছে। তাহলে এই অবস্থায় কি কোনো সমযোজ্যতা বা কোভ্যালেন্সি তৈরি করতে পারবে? পারবে না। কি করে? অ্যাটমসফিয়ার থেকে ফোটন নেয়, সূর্যালোক থেকে ফোটন গ্রহণ করে, দিয়ে একটা ইলেকট্রন 2s থেকে 2p তে যায়, তাহলে 2s এ কি হলো? একটা আনপেয়ার্ড হয়ে গেল। 2p তে কি হলো? একটা আনপেয়ার্ড হলো। তাহলে দুটো আনপেয়ার্ড, দুটো অযুগ্ম তৈরি হলো, তার মানে এখন দুটো কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারবে। না, অত দূর, অত অত অবধি ইলেকট্রনকে পাঠানোর মতন ফোটন সূর্যালোক থেকে আসে না। আরে উপরে পাঠাতে গেলে তো অনেক বেশি, যত উপরে পাঠাবো সেই শক্তি পার্থক্যের ফোটনকে গ্রহণ করতে হবে কিনা, কোয়ান্টাইজেশন, এটা তো হচ্ছে না। অর্থাৎ ইমিডিয়েটলি পরেরটাই যেতে পারে, বেশি উঁচুতেও যেতে পারে, ইলেকট্রন লাফি লাফি একদম বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, এটা বল। বোরনে বল, তাহলে বোরনে কত ছিল বল? 2s2 2p1, হ্যাঁ কি না? তাহলে 2s2 2p1 এ বল কতগুলো আনপেয়ার্ড ছিল? 2s2 তো পেয়ার্ড, 2p তেই আনপেয়ার্ড ছিল, কারেক্ট? 2s থেকেও একটা চলে গেল 2p তে, তাহলে 2s ও আনপেয়ার্ড, 2p তেও একটা একটা করে দুটো আনপেয়ার্ড, 2s ও আনপেয়ার্ড, 2p তেও একটা একটা করে দুটো আনপেয়ার্ড, তাহলে 2s ও আনপেয়ার্ড, 2p তেও একটা একটা করে দুটো আনপেয়ার্ড, তাহলে টোটাল কটা আনপেয়ার্ড? 3টে। ভেরি গুড। তাহলে কটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারবে? 3টে। কতগুলো কোভ্যালেন্সি দেখাবে? 3টে। সমযোজিতা কত? 3। সমযোজী বন্ধন কত দেখাবে? 3টে। 3টে বন্ধন করতে পারবে, 3টে সমযোজী বন্ধন গঠন করতে পারে, 3 জনের সঙ্গে শেয়ারিং এর থ্রু দিয়ে 3টে কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারবে। চল কার্বনে দেখি। কার্বনে হচ্ছে 2s2 2p তে 2 আছে, সো কার্বন হচ্ছে এরকম 2s2 আর 2p তে একটা একটা করে দুটো আছে। তাহলে এই অবস্থায় বল যে আনপেয়ার্ড কটা? আনপেয়ার্ড দুটো। তাহলে কার্বনের ভ্যালেন্সি কত দেখানোর কথা? 2 দেখানোর কথা, কিন্তু কার্বন আসলে ভ্যালেন্সি কত দেখায়? 4। কেমন করে? এই দেখো, আরে বিক্রিয়া করতে যায় না সবাই, আগে নিজের উপরে অ্যাটম গুলো জানে ভাই, নিজের উপরে ওয়ার্ক অন করে নিজের ক্যাপাসিটি বাড়াতে হবে, তারপরে মাঠে নামতে হবে এক্সাম দিতে। স্টেবিলিটির জন্য ওইটা এস দিয়ে পি তে চলে যায়। কেন? কারণ কার্বন জানে যে, যদি কার্বনও জানে যদি আমাকে এক্সাম দিতে হয়, কিছু করতে হয়, কম্পাউন্ড বানাতে হয়, মানে ওদের যা কাজ, ওদের কাজ তো আর কম্পাউন্ড বানানো, এটাই ওদের কাজ। যদি এটা করতে হয়, আমি এমনি এমনি ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে এক্সাম দিয়ে চলে গেলাম, এসব হবে না। আমাকে নিজের ইলেকট্রনকে কষ্ট করে অন্য জায়গায় পাঠাতে হবে। যে ইলেকট্রন গুলো পেয়ার অবস্থায় ছিল, খাচ্ছিল যাচ্ছিল, মোটা হচ্ছিল, তাদেরকে আনপেয়ার্ড করতে হবে। আনপেয়ার্ড করে সব কটা ইলেকট্রন আনপেয়ার্ড হবে, তবে আমি যে বন্ডিং করার ক্যাপাসিটি পাবো। এমনি এমনি হয়ে যাবে নাকি সবকিছু? প্রচুর খাটতে হবে। তাহলে এখন 2s এ কত হলো বল? 2s এ একটা, আর 2p তে একটা একটা
একটা করে তিনটে, তাহলে টোটাল আনপেয়ার্ড কটা? একটা 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 একটা, চারটে। তাহলে কতগুলো কোভ্যালেন্ট বন্ড বানাবে? চারটে কোভ্যালেন্ট বন্ড বানাবে। কত কোভ্যালেন্সি দেখাবে? সমযোজিতা কত দেখাবে? 4 দেখাবে। কেমন করে দেখাচ্ছে? এইটা ক্লিয়ার তো? দেখ এবার ফটাফট যেমন পুরো জিনিসটা নামবে। এইটুকু ক্লিয়ার কিনা বল আমাকে, কৌস্তব বলবি এইটুকু ক্লিয়ার কিনা। এর উপরে দেখ কতগুলো কেসেস নামবে, অন্তত 12-14টা কেস নেমে যাবে এইটুকু কনসেপ্টের বেস করে। 12-14টা কোশ্চেনের জায়গা মানে উড়ে যাবে এক্ষুনি, এইটুকু কনসেপ্ট যদি বুঝে দিয়ে থাকিস। আনপেয়ার্ড ইলেকট্রন যতগুলো বন্ডিং হবে অতগুলোই, আর আনপেয়ার্ড ইলেকট্রন অ্যাটম গুলো বাড়ানোর চেষ্টা করে, দিয়ে আনপেয়ার্ড ইলেকট্রন বাড়িয়ে বন্ডিং করার চেষ্টা করে। যাদের পেয়ার্ড আছে তারা পেয়ারটাকে আনপেয়ার্ড বানায়, যাদের পেয়ার্ড মানে যাদের আনপেয়ার্ড একটা বা দুটো ছিল তারা অন্য পেয়ার্ড গুলোকে আনপেয়ার্ড বানায়, যাদের একটাও ছিল না তারা আনপেয়ার্ড বানায়, যাদের একটা দুটো ছিল তারা আবার এক্সট্রা যে পেয়ার ছিল তাকে আনপেয়ার্ড বানায়। সবাই নিজের পেয়ার্ড ইলেকট্রনকে, নিজের যে পেয়ার্ড ইলেকট্রন যেটা লোন পেয়ার অ্যাকচুয়ালি, যেটা কিনা কোনো কাজ করছিল না, পেয়ার্ড অবস্থায় থাকছিল, সেই লোন পেয়ারটাকে আনপেয়ার্ড করতে চাইছি যাতে অন্য কারোর সঙ্গে বন্ডিং করতে পারে। ক্লিয়ার? বন্ডিং করছে কেমন করে লিখে নিয়েছিস? ভেরি গুড, ভেরি গুড। চলো তাহলে আমরা এবার চলে আসছি তাহলে ফসফরাস। চল কুইকলি দেখবি, কুইকলি বলতে হবে। ফসফরাসে গ্রাউন্ড স্টেট মানে নরমাল অবস্থায় কনফিগারেশন 3s2 3p3, নাইট্রোজেনের ফ্যামিলিতে আছে ফসফরাস। তো চল তাহলে আমরা গ্রাউন্ড স্টেটে দেখে নিই। এই হচ্ছে আমাদের 3s2, কুইকলি ড্র করবি, শুধু বন্ডিং চলবে, দেখ মুখে মুখে নামবে সব। 3s2 3p3, তাহলে 3s আছে 3p আছে, সঙ্গে খালি 3dio আছে। 3 থাকা মানে 3dio থাকা। 3s আছে 3p আছে, সঙ্গে খালি 3dio আছে। এই অবস্থায় বলো আনপেয়ার্ড কতগুলো? ভেরি গুড, আনপেয়ার্ড 3টে, তাহলে কতগুলো বন্ধন দেখাবে? তাহলে ভেরি গুড, এই অবস্থায় আমাদের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বা আনপেয়ার্ড ইলেকট্রনস আছে 3টে, তাহলে কোভ্যালেন্সি হবে 3। am I ক্লিয়ার? কোভ্যালেন্সি বা সমযোজ্যতা হবে 3, মানে সমযোজী বন্ধন তৈরি হবে 3। এবারে ফসফরাস এক্সাইটেড স্টেটে যাচ্ছে, মানে আশেপাশ থেকে ফোটন টোটন সব অ্যাবজর্ব করছে। হ্যাঁ ওই তো হেডিং দেওয়াই আছে, এই মুখে মুখে নামবে, শুধু কনফিগারেশন যেন সব নামাও। 3s থেকে আনপেয়ার্ড হয়ে 3d তে চলে যাবে, 3s থেকে আনপেয়ার্ড হবে 3d তে চলে যাবে। 3p তে তো আনপেয়ার্ড ছিল, 3s এরটা পেয়ার ছিল, ওটা আনপেয়ার্ড হয়ে 3d তে চলে গেল। এখানে দেখ এক্ষুনি বুঝে যাবি হাইব্রিডাইজেশন কেমন করে হয়, এক্ষুনি দেখ, মানে ধরবি আর নামাবি, এসব আর কিচ্ছু নেই। তুই দেখতে থাক না শুধু, মজাটা কি হবে এখন। তুই এইখান থেকে কতগুলো কনসেপ্ট যে এখন শিখবি, তারপরে দেখবি যা দেওয়া আছে তাই নামাচ্ছিস। বল ফসফরাসের এখন কতগুলো আনপেয়ার্ড? 4টে। তুই দেখতে পাচ্ছিস না চোখে? কোথায় রে ভাই 4টে? একটু গুণে দেখাবি একটু, কটা আনপেয়ার্ড আছে? তাহলে দেখতে পাচ্ছি এখানে কটা আনপেয়ার্ড আছে? এখানে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে কতগুলো কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে? কোভ্যালেন্সি হবে হচ্ছে 5, কারণ 5টা ভ্যালেন্সি এখন তৈরি করতে পারবে, 5টা বন্ডিং করতে পারবে। এই অবধি ক্লিয়ার তো? এবারে যাই বন্ডিং যার সাথে করুক সেটা আমি এখন যাচ্ছি না, এবারে জাস্ট একটা তোকে বলে দিচ্ছি যাতে এক্ষুনি তোর কাছে মাথায় ঢুকে যায়। যারা যারা আনপেয়ার্ড যেখানে যেখানে ইলেকট্রন আছে বন্ডিং করার আগে তারা মিক্স হয়ে যায়, মিক্সিংটাকে কি বলে? হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। তাহলে বল এইখানে এই অবস্থায় গ্রাউন্ড স্টেট অবস্থায় কোন কোন অরবিটাল গুলো মিক্স হতে পারে? এস ইলেকট্রন আছে, p ইলেকট্রন আছে, তাহলে মিক্স কারা কারা হবে? একটা s আর 3টে p, সংকরায়ন বা হাইব্রিডাইজেশন হয়ে গেল sp3। যাদের কাছে ইলেকট্রন আছে তারা কি করছে? মিক্সড হচ্ছে। অর্থাৎ এইটা কেমন ছিল? 3s ছিল তো, এটা কি ছিল? 3p ছিল তো, এরা একসাথে মিশে যায়, মিশে গিয়ে হয়ে গেল সবকটাই sp3। মানে তখন এরকম সিচুয়েশন হয়ে যাবে মিশে গেলে। এটা কি তখন 3s? না sp3। এটা কি 3s? না sp3। এটা কি 3p? 3p 3p না, সবগুলো sp3। এটা কি 3s? না sp3। সব হয়ে গেছে এখন কি sp3। তাহলে বলতো এখানে কত হাইব্রিডাইজেশন হবে? প্রস্তাব যেখানে ইলেকট্রন আছে তারাই তো মিক্সিং হবে, তো বল sp3 আর পাশে d আচ্ছা বল sp3 আরে sp3 এর পাশে d আছে, তো পুরোটা একসাথে বল। a sp3 d কত অরবিটাল? 5টা। এটা s না sp3d?
এটা এস না sp3d? এটা p কি sp3d? এটা কি p না sp3d? এটা কি p না sp3d? এটা কি d না sp3d? কটা ডি ফাঁকা পড়ে রইল তাহলে? আর এই চারটে 3d ফাঁকা, এই সব কটা হয়ে গেছে মিক্সিং হয়ে sp3d। যেখানে যেখানে ইলেকট্রন আছে তারাই মিক্স হবে। তাহলে এখন sp3d তে আনপেয়ার্ড, sp3d তে আনপেয়ার্ড, sp3d তে আনপেয়ার্ড, sp3d তে আনপেয়ার্ড, sp3d তে আনপেয়ার্ড আছে। 3s 3p বা 3d তে নেই। প্রথমে এটা হয়েছিল, তারপরে তারা মিক্সিং হয়ে sp3d তে আনপেয়ার্ড হয়ে গেছে, চারটে 3d ফাঁকা পড়ে আছে এখানে। এখন তাহলে sp3 তে আনপেয়ার্ড, sp3 তে লোন পেয়ার, তারপরে sp3 তে আনপেয়ার্ড, sp3 তে আনপেয়ার্ড, sp3 তে আনপেয়ার্ড। ক্লিয়ার? sp3 তে ওই লোন পেয়ারটা চলে গেল, s আর রইলো না, এই 3p গুলোতে রইলো না, তারা sp3 তে চলে গেল। তাহলে sp3 গুলোতে আনপেয়ার্ড এবং sp3 তে লোন পেয়ার। এখানে sp3d গুলোতে আনপেয়ার্ড করে এবং কোন লোন পেয়ার আছে? কোন লোন পেয়ার এখানে নেই। চল তাহলে ফসফরাসে তাহলে 3 আর 5 ক্লিয়ার তো? আচ্ছা একটা করে एग्जांपल দেখে রাখি। ফসফরাস যেখানে 3 কোভ্যালেন্সি দেখায় এরকম একটা কম্পাউন্ডের নাম হচ্ছে PCl3। ফসফরাস যেখানে 5 কোভ্যালেন্সি দেখায় 5টা বন্ড তৈরি করে কম্পাউন্ডের एग्जांपल হচ্ছে PCl5। নাম্বার থেকে দেখতে পাওয়া যাচ্ছে 5টা বন্ড করেছে তাই PCl5, নাম্বার থেকে দেখতে পাওয়া যাচ্ছে 3টে বন্ড করেছে তাই PCl3। ক্লিয়ার? কুইকলি আমাকে তাহলে ভালো দেখি এবার দেখ কেমন নামাবি, দেখ কত রকমের কোশ্চেন হতে পারে, কত রকমের আনসার দিতে পারবি। বল PCl5 এর ফসফরাসে কোন লোন পেয়ার আছে? PCl5 এর ফসফরাসে কোন লোন পেয়ার আছে? নেই। কিন্তু PCl3 এর ফসফরাসে লোন পেয়ার আছে, একটা আছে। PCl3 এর ফসফরাসে লোন পেয়ার আছে, PCl5 এর ফসফরাসে কোনো লোন পেয়ার নেই। মনে বুঝেছে? সালফারে যাচ্ছি তাহলে। চল সালফারের কনফিগারেশন লিখে ফেলি। গ্রাউন্ড স্টেট বা ভূমি স্তরে মানে নরমাল অবস্থায় সালফার হচ্ছে 3s2 3p4। তো চলো 3s এ দুটো আছে, 3p তে 4টে আছে, ফাঁকা 3d ও আছে। তাহলে এবার বলো দেখি আমাকে, নরমাল অবস্থায় ভূমি স্তরে আনপেয়ার্ড কটা? আনপেয়ার্ড কটা? ভেরি গুড। তাহলে ভ্যালেন্সি কত দেখাবে? সাবাস। আনপেয়ার্ড ইলেকট্রন দুটো, তাহলে ভ্যালেন্সি শো করবে হচ্ছে 2। এক্সাম্পল হচ্ছে এরকম SF2। এবারে বলো ওই SF2 তে সালফারের সংকরায়ন কত হবে বা হাইব্রিডাইজেশন? SF2 তে সালফারের সংকরায়ন বা হাইব্রিডাইজেশন কত হবে? কি করে হয়? যেখানে ইলেকট্রন থেকে তারা সবাই মিক্সিং হয়ে যায়। কোথায় sp4? প্রথমে sp3 তে লোন পেয়ার, পরে sp3 তে লোন পেয়ার, তারপর sp3 তে আনপেয়ার্ড, তারপর sp3 তে আনপেয়ার্ড। ক্লিয়ার? তাহলে সালফার আছে sp3 তে, সালফার আছে কিসে? sp3 তে। SF2 আবার কোশ্চেন, SF2 সালফারের লোন পেয়ার কটা? SF2 সালফারের লোন পেয়ার কটা? দুটো। SF2 সালফারের সংকরায়ন কত? সংকরায়ন, হাইব্রিডাইজেশন। ঠিক ঠিক ঠিক। চলো তাহলে সালফার এক্সাইটেড স্টেটে গেল। একটা ইলেকট্রন এক্সাইটেড হবে, একবারই সব হয়ে যাবে না। একটা ইলেকট্রন এক্সাইটেড হলো মানে এই একটা এক্সাইটেড হয়ে এইখানে গেল, এখনো একটা লোন পেয়ার পড়ে আছে। তাহলে একটা পেয়ার এক্সাইটেড হলো, দিয়ে পাশেরটাতে 3d তে গেল। এইখানে যে পেয়ারটা ছিল এক্সাইটেড হলো, এক্সাইটেড হয়ে গেল কোথায়? পাশের 3d তে গেল। খুব ভালো কথা, 3d তে গেল। তাহলে এখানে 3s এ এখনো আছে লোন পেয়ার, 3p তে 3টে হয়েছে, 4টে ছিল 3টে হয়েছে, আর 3টের একটা চলে গেছে 3d তে। খুব ভালো কথা। আনপেয়ার্ড কতগুলো আছে? অযুগ্ম বিজোড়। আরে গুণে দেখতে এত টাইম লাগছে কেন? এর জন্য এত টাইম। তাহলে ভ্যালেন্সি কত? কোভ্যালেন্সি কত? কোভ্যালেন্সি হচ্ছে 4, কম্পাউন্ড হচ্ছে SF4। তো কোশ্চেন হচ্ছে আমার এখানে SF4 এর সালফারের হাইব্রিডাইজেশন বা সংকরায়ন কত? SF4 এর সালফারের হাইব্রিডাইজেশন বা সংকরায়ন কত? কি SF3 কি বলছিস কে জানে? sp3d। একটা S, 3টে P, একটা D, সব মিক্স হয়ে যাচ্ছে। আচ্ছা sp3d তে
প্রথম sp3d তে কি থাকবে? লোন পেয়ারটা। আর পরের sp3d গুলোতে কি থাকবে? আনপেয়ার্ড গুলো। তাহলে কটা ডি এখনো মিক্সিং এ যায়নি? কটা ডি মিক্সিং হয়নি? চারটে আনহাইব্রিডাইজড বা অসংকরায়িত ডি অরবিটাল রয়ে গেছে যারা মিক্সিং হয়নি। তাহলে আমার কোশ্চেন, আমার SF4 এ সালফারের সংকরায়ন কত? SF4 এ সালফারের সংকরায়ন হচ্ছে sp3d, এবং SF4 এ সালফারের কাছে লোন পেয়ার কটা আছে? SF4 এ সালফারের কাছে লোন পেয়ার কটা আছে? ক্লিয়ার? মাথায় ঢুকেছে? মাথায় ঢুকেছে? ভেরি গুড। তাহলে এবার আমি তোমাকে আবার জিজ্ঞেস করছি, সালফার যখন দুটো বন্ড বানায়, কোশ্চেন ভালো করে শুনে আনসার দেবে, সালফার যখন দুটো বন্ড বানায় তখন ওর কাছে লোন পেয়ার কটা থাকে? ক্লিয়ার? সালফার যখন চারটে বন্ড বানায় তখন ওর কাছে লোন পেয়ার কটা থাকে? সালফার যখন চারটে বন্ড বানায় তখন ওর কাছে লোন পেয়ার কটা থাকে? এবার একটু আগে কার্যকরী আধান বের করেছি SOCl2, SOCl2 সালফারে গিয়ে দেখো ওই সালফার কটা বন্ড বানিয়েছে? চারটে সালফার বন্ড বানিয়েছিল। SOCl2 তেও সালফার কটা বন্ড বানিয়েছিল? কি পাওয়া গেছে কি যায়নি? SOCl2 তে সালফার কটা বন্ড বানিয়েছে? SOCl2 তে সালফার কটা বন্ড বানিয়েছে? SOCl2 তে সালফার কটা বন্ড বানিয়েছে? যদি চারটে বন্ড বানিয়ে থাকে লোন পেয়ার কটা আছে ওর কাছে? ছিল তাই? হিসাব মিলে গেছে সবার? এই বলো এবার সালফার চলে গেল এবার এক্সাইটেড স্টেট নাম্বার 2 তে। এখনো আনপেয়ার্ড আছে, এখনো পেয়ার্ড আছে। এই পেয়ারটাকেও খাইয়ে দাইয়ে মোটা করানো যাবে না, কাজে লাগাতে হবে। তাহলে এখান থেকে ইলেকট্রন আবার পাশের দিতে চলে গেল। তাহলে এই অবস্থায় আনপেয়ার্ড কটা? এক্সাইটেড স্টেট নাম্বার 2 মানে উত্তেজিত স্তর 2 নম্বরে চলে গেছে। প্রথম উত্তেজিত স্তর, দ্বিতীয় উত্তেজিত স্তর। আনপেয়ার্ড ইলেকট্রন কটা? 6টা আনপেয়ার্ড ইলেকট্রন মানে কতগুলো ভ্যালেন্সি বানাবে? ভ্যালেন্সি বানাবে 6টা। তো কম্পাউন্ড কি হবে? SF6। ওই SF6 এর সংকরায়ন কি হবে? হাইব্রিডাইজেশন। বল কি হবে? sp3d2। প্রথমে sp3d2 তে কে থাকবে? কোন sp3d2 তে কি লোন পেয়ার থাকছে? নো লোন পেয়ার কেস। sp3d2 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 অর্থাৎ 6টাই আনপেয়ার্ড। তাহলে এবার তোমাদের সেকেন্ড কোশ্চেন, সালফার সব থেকে বেশি ম্যাক্সিমাম কোভ্যালেন্সি কত দেখায়? 6। কোন যৌগ? কম্পাউন্ডের নাম কি? SF6। এখানে সালফারের হাইব্রিডেশন কত? SF3 sp3d2। এবং এই অবস্থায় সালফারের কাছে কটা লোন পেয়ার আছে? ক্লিয়ার? আগের শেলে আছে। আগের শেলে যদি লোন পেয়ার না, লোন পেয়ার তো আমরা খালি ভ্যালেন্স শেলেরটাকে বলি। অবশ্যই 1s2 2s2 গুলোতে আছে, তো অবশ্যই আছে, কিন্তু সেগুলো লোন পেয়ার না। লোন পেয়ার হচ্ছে ভ্যালেন্স শেলে যে আছে দু রকমের পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার আর বন্ড পেয়ার, সবই ভ্যালেন্স শেলের। ভ্যালেন্স শেলে লোন পেয়ার, ভ্যালেন্স শেলেই বন্ড পেয়ার। ভ্যালেন্স শেলে যারা বন্ডিং এ আছে তারা বন্ড পেয়ার, ভ্যালেন্স শেলে যারা বন্ডিং এ নেই, পেয়ার এমনি পেয়ার আপ করে আছে, লোন পেয়ার। অবশ্যই 1s2 2s2 ভেতরে আছে, বাট দে আর নট লোন পেয়ার বা বন্ড পেয়ার। বল মাথায় ঢুকেছে কিনা? মাথায় ঢুকেছে, শুধু খাতায় টোকা আসে, তাই তো? প্রস্তাব ক্লিয়ার? বেশ, দেখ কেমন ফটাফট নামবে। এবার আর কিচ্ছু নেই, এই পুরো সমযোজিত ওভার হয়ে গেল। চলো আমরা পরেরটাই চলে যাচ্ছি। চলো আয়োডিনে যাচ্ছি। তাহলে বলো আয়োডিনের কনফিগারেশন কি ভ্যালেন্স শেলে? এক্ষুনি আমরা ডিসকাস করলাম। আয়োডিনের ভ্যালেন্স শেল মানে আয়োডিন যখন ভূমিস্তরে আছে, গ্রাউন্ড স্টেট আছে, অন উত্তেজিত অবস্থায় আছে, মানে আনএক্সাইটেড স্টেটে আছে।
5s2 হচ্ছে আয়োডিন যখন কিনা এক্সাইটেড হয়নি, গ্রাউন্ড স্টেটে বা ভূমি স্তরে আছে। তো 5s2 দেখে নিই কতগুলো আনপেয়ার্ড আছে। 5s2 এ আমরা দেখতে পাচ্ছি একটাই আনপেয়ার্ড আছে। এই হচ্ছে আমাদের 5s2 এই অবস্থায় আনপেয়ার্ড কটা? এই অবস্থায় আনপেয়ার্ড হচ্ছে একটাই। একটা আনপেয়ার্ড যদি থেকে থাকে তাহলে আয়োডিনের ভ্যালেন্সি কত হবে? আয়োডিনের ভ্যালেন্সি হবে হচ্ছে তোমার 1, কোভ্যালেন্সি হচ্ছে 1 হবে। কোভ্যালেন্সি কত হবে আয়োডিনের? কোভ্যালেন্সি হবে হচ্ছে 1, কারণ একটাই আনপেয়ার্ড আছে। খুব ভালো কথা। এবারে কি হবে? আচ্ছা 5s2 তো বুঝলাম, সঙ্গে নিশ্চয়ই ফাঁকা 5d-ও আছে, আছে কি না? তাহলে 5p থেকে একটা 5d তে জাম্প করে গেল। এখানটায় দেখি আয়োডিন নিশ্চয়ই চাইবে আরেকটা গেইন করতে, অ্যাক্সেস করতে। নিশ্চয়ই চাইবে, কিন্তু গেইন করার জন্য তো মেটাল লাগবে, ছাড়তে হবে কাউকে। মেটাল নেই সোর্সে, তখন কি করবে? গেইন করতে হলে তো কাউকে সাপ্লাই দিতে হবে। মেটাল নেই কোনো আশেপাশে রিয়াকশন করার জায়গাতে, তাহলে তখন কি করবে? ওই জন্য অক্টেটের কনসেপ্টকেই ছেড়ে দিয়েছে। ওই যে অক্টেট ফক্টেট গলি মারো, অন্য কনসেপ্ট আসবে এক্ষুনি, দেখো। তো এখন কি হয়ে গেল তাহলে বলো? 5s এ আছে হচ্ছে দুটো, 5p তে একটা আনপেয়ার্ড হয়ে গেছে, এখনো একটা পেয়ার্ড রয়ে গেছে, আর 5d তে একটা আনপেয়ার্ড চলে গেল 5p থেকে। তাহলে এইখানে বলো আয়োডিন যখন গ্রাউন্ড স্টেটে তখন হাইব্রিডাইজেশন কি হবে? sp3 হবে। আয়োডিন যখন গ্রাউন্ড স্টেটে তখন s আর p কম্বাইন করবে, sp3 হয়ে যাবে। আয়োডিন যখন ফার্স্ট এক্সাইটেড স্টেটে, ফার্স্ট টাইমের জন্য আয়োডিন এক্সাইটেড হলো, তখন 5p তে একটা ইলেকট্রন ছিল, ওই 5p এর ইলেকট্রন পেয়ারটা আনপেয়ার্ড হয়ে 5d তে গেছে। আনপেয়ার্ড কতগুলো হয়েছে? আনপেয়ার্ড হচ্ছে তিনটে। আনপেয়ার্ড হলে কতগুলো বন্ড শো করবে? তিনটে কোভ্যালেন্সি শো করবে, তিনটে কোভ্যালেন্ট বন্ড শো করবে। এবং এই অবস্থায় আয়োডিনের হাইব্রিডাইজেশন কত হবে? বলো বলো বলো। sp3d, এটা হবে হচ্ছে আয়োডিনের হাইব্রিডাইজেশন। এবারে কি হবে? আবার এই আনপেয়ারটা, এই পেয়ারটা লোন পেয়ারটা আনপেয়ার হবে, আবার এই লোন পেয়ারটা আনপেয়ার হয়ে পাশেরটায় যাবে। তাহলে এখন আনপেয়ার কতগুলো হলো বলো? চারটে, পাঁচটা, পাঁচটা। তাহলে কোভ্যালেন্সি কত হলো বলো? তাহলে এই অবস্থায় আয়োডিন যদি কোনো বন্ড বানায়, সেই বন্ডে আয়োডিনের হাইব্রিডাইজেশন কত হবে? sp3d2। ভেরি গুড, সাবাস। s, এই p, এগুলো সব মিক্সিং হবে, আর d, আর বাকি তিনটে আনহাইব্রিডাইজ থেকে যাবে। কোনটা 4d? 5s 5p 5d চলছে। আচ্ছা বলো এখনো একটা লোন পেয়ার রয়ে গেছে কিনা? এটাও আনপেয়ার্ড হতে পারে কিনা? যদি আনপেয়ার্ড হয় তাহলে বলো ফাইনালি কতগুলো আনপেয়ার্ড হলো? 7টা আনপেয়ার্ড হয়েছে। সাতটা আনপেয়ার্ড হয়েছে। 7টা আনপেয়ার্ড হলে কতগুলো ভ্যালেন্সি দেখাবে? 7টা বন্ড বানাবে। আনপেয়ার্ড ইলেকট্রন 7, তাহলে বন্ড বানাবে 7টা। 7টাই হবে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন, 7টাই হবে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন, 7টা বন্ড বানাবে। এবং তার জন্য সেই কম্পাউন্ডে বলো হাইব্রিডাইজেশন কত হবে? sp3d3, কারণ সবকটা অরবিটাল মিক্সিং হয়ে যাবে। এই অবস্থায় কোনো লোন পেয়ার আছে? লাস্টের কেসে কোনো লোন পেয়ার আছে? নেই। ভেরি গুড। বল মাথায় ঢুকে গেছে? হ্যাঁ, লোন পেয়ারটা কমছে আর আনপেয়ার্ড হচ্ছে, আর আনপেয়ার্ড হচ্ছে বলে বন্ড বানাচ্ছে। তাহলে তুই বল, ভালো করে বুদ্ধি করে বলবি, বুদ্ধি করে আমি বলতে চাই, জানতে চাই। পিসিএল যেখানে হচ্ছে তোমার ফসফরাস, ওইখানে এসো। ফসফরাস যেখানে, ঠিক আছে চলো এগিয়ে দেখছি। বুঝতে পেরে ক্লিয়ার তো পুরো? ভেরি গুড।
চলো তাহলে আমরা এখন দেখে নিই যে অক্টেট কোথায় কোথায় ব্রেকডাউন হয়ে যায়। সো এখন প্রথম দেখবো হচ্ছে অক্টেট এক্সপ্যানশন। অক্টেট এক্সপ্যানশন মানে অক্টেট ব্রেকডাউন হয়ে গেছে, মানে ভ্যালেন্স শেলে মোর দ্যান 8 ইলেকট্রন এসেছে, তারপরেও কম্পাউন্ড তৈরি হয়েছে এবং স্টেবিলিটি পেয়েছে। ভ্যালেন্স শেলে মোর দ্যান 8 ইলেকট্রন এসে গেছে, তারপরেও কম্পাউন্ড তৈরি হয়েছে এবং স্টেবিলিটি পেয়েছে। তার প্রথম যে এক্সাম্পলটা নিচ্ছি সেটা হচ্ছে PCl5। সো কুইকলি বলো PCl5 এ কটা ক্লোরিন বন্ডে আছে? 5টা, তাই তো? তো ধরলাম 1টা 2টো 3টে 4টে 5টা। ক্লিয়ার? প্রত্যেকটা কটা বন্ড? তাহলে কুইকলি বলো কটা বন্ড? 5টা বন্ড। 5টা বন্ড মানে কতগুলো ইলেকট্রন আছে? ইয়েস, তাহলে ফসফরাসের ভ্যালেন্স শেলে কতগুলো ইলেকট্রন আছে? ফসফরাসের ভ্যালেন্স শেলে কতগুলো ইলেকট্রন আছে? and that is more than octet. অক্টেট ব্রেক করে গেছে। দেখো 10টা আছে, এখানেও কাউন্ট করে আমরা দেখে নিই। এই দেখো 2টো 4টে 6টা 8টা 10টা। ফসফরাসের ভ্যালেন্স শেলে দেখতে পাচ্ছি আমরা আরামসে। এই স্ট্রাকচারে ড্র করে না, ওটা জাস্ট বোঝার জন্য রেখেছি। এই স্ট্রাকচারে ড্র করে না PCl5 PCl। এবার তুমি বলে স্যার কেমন করে তৈরি হলো, কেমন করে তৈরি হলো, এক্ষুনি আসছি। সো PCl5 আমরা দেখতে পাচ্ছি PCl5 এ 5টা বন্ড আছে, তার মানে 10টা ইলেকট্রন আছে ফসফরাসের ভ্যালেন্স শেলে। ফসফরাস বানিয়েছে 5টা বন্ড, মানে ফসফরাসের ভ্যালেন্স শেলে আছে 10টা ইলেকট্রন। 10টা ইলেকট্রন আছে মানে অক্টেট ব্রেক করে গেছে। মানে অক্টেটটাই যে খালি স্টেবিলিটি দেয় এরকম কোনো ব্যাপার নেই। অক্টেট ছাড়াও অক্টেটের থেকে বেশি ইলেকট্রন চলে এসেছে ফসফরাসের ভ্যালেন্স শেলে, তারপরেও ফসফরাস PCl5 তৈরি করেছে এবং স্টেবিলিটি পেয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার? মাথায় ঢুকেছে? এরকমই বল, একবার কাউন্ট করে বল দেখি। SF4 অক্টেট আছে না অক্টেটের বেশি আছে? SF4 আচ্ছা, এখানে আছে কত দেখো? SF6 আছে, তাই তো? SF6 এ দেখে নি চল। আরে কোথায় 8টা SF6 এ? SF4 এ 8টা নেই, একটা লোন পেয়ার আছে। SF4 এ একটু আগে দেখেছি লোন পেয়ার 10টা লোন পেয়ার, 4টে বন্ড একটা লোন পেয়ার। টোটাল পেয়ার কটা? 4টে বন্ড পেয়ার একটা লোন পেয়ার। টোটাল পেয়ার কটা SF4 এ? 5টা পেয়ার 10টা ইলেকট্রন সালফার। এগেন SF6 তে বল, SF6 সালফার কটা বন্ড বানাচ্ছে? ফর্মুলা থেকেই বুঝতে পারা যাচ্ছে। 1 2 3 4 5 6 সালফার কটা বন্ড বানিয়েছে? 6টা বন্ড। মানে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে সালফারের কাছে? 6টা। 12টা ইলেকট্রন আছে সালফারের ভ্যালেন্স শেলে। অক্টেট আছে কি? অক্টেট ব্রেক করে গেছে, অক্টেটে বেশি হয়ে গেছে, মোর দ্যান অক্টেট। তারপরও SF6 তৈরি হয়েছে কি হয়নি? তাহলে অক্টেটটাই কি একমাত্র কারণ স্টেবিলিটি পাওয়ার? ছোটবেলায় 9 10 অবধি ঠিক আছে, অর্থাৎ অক্টেটটাই একমাত্র কারণ নয় স্টেবিলিটি পাওয়ার। দেখতেই পাচ্ছি এদের কোনো অক্টেটে কিছুই যায় আসে না আর যেন। ঠিক আছে ভাই, অক্টেট বানালাম না বানালাম, ভ্যালেন্স শেলে 12টা ইলেকট্রন, কারো ভ্যালেন্স শেলে 14টা ইলেকট্রন, কারো ভ্যালেন্স শেলে 16টা ইলেকট্রন, কিছুই যায় আসছে না। বলছে অক্টেট কিছু মানছে না কেউ এরা, কারণ 6টা বন্ড তৈরি করেছে, 12টা ইলেকট্রন, যা খুশি বানাচ্ছে, যা খুশি কখন করতে পারে, যা খুশি। ব্যাপারটার মানে কি? মানে নিজের উপরে এত কাজ করেছে, নিজের উপরে এত ওয়ার্ক অন করেছে, যখন বলছে যা এক্সাম ইচ্ছা বসিয়ে দিন, সব কোয়ালিফাই করে দেবো। পুরো এরকম ব্যাপার, যা খুশি এক্সামে বসান, যা খুশি পেপার দিন, সেই লেভেলের প্রিপারেশন। কোনো লোন পেয়ার নেই, মানে কোনো ফালতু ইলেকট্রন রিপালশন নেই, মনের মধ্যে পরম শান্তি আছে, প্রিপারেশন নিয়ে নেমেছি, যা এক্সামে বসাবেন সব কোয়ালিফাই করে দেবো, এরকম সিচুয়েশনে চলে গেছে। চলো IF7 বল। IF7 মানে কতগুলো বন্ড বানাচ্ছে আয়োডিন? তো 1টা 2টো, ইয়েস, 3টে 4টে 5টা 6টা 7টা বন্ড বানিয়েছে আয়োডিন ফ্লুইডের সঙ্গে। 7 কোভ্যালেন্ট বন্ডস, একটা বন্ড মানে 2টো ইলেকট্রন। সো 7 কোভ্যালেন্ট বন্ডস মানে আয়োডিনের ভ্যালেন্স শেলে আছে 14 ইলেকট্রনস, আরামসে মোর দ্যান অক্টেট। মোর দ্যান অক্টেট, ঠিক আছে? সো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ভ্যালেন্স শেলে 14 ইলেকট্রনস চলে এসেছে। IF7 এর মোর দ্যান অক্টেট, এবং তাতেও কিছু যায় আসছে না, আরামসে কম্পাউন্ড তৈরি করছে এন্ড এক্সিস্ট করছে স্টেবল ওয়েতে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে কিনা বলো? চেঞ্জ করছি তাহলে।
আচ্ছা এবারে দেখবো আমরা অক্টেট ডেফিসিয়েন্ট, তাতেও বলছে কিছু যায় আসে না, মানে অক্টেট কম, ঘাটতি, মানে 8টা ইলেকট্রন হয়নি, 4টে ইলেকট্রন আছে ভ্যালেন্স শেলে, 6টা ইলেকট্রন আছে ভ্যালেন্স শেলে, বলছে তাতেও যায় আসে না। কিভাবে দেখো কিভাবে, এটাই হচ্ছে মজা, এরকম লেভেলের প্রিপারেশন। কি অবস্থা? সো চলে আসছি BeCl2, এটা হচ্ছে অক্টেট ডেফিসিয়েন্ট। অক্টেট ডেফিসিয়েন্ট কেস, আগে গুলো ছিল অক্টেট এক্সপ্যানশন, এগুলো অক্টেট ডেফিসিয়েন্ট, মানে আগের গুলো ছিল অক্টেটে বেশি হয়ে গেছে, এখন দেখছি অক্টেট পূরণই হয়নি, বলছে তাতেও কিছু যায় আসে না, যার হয়েছে হয়েছে, আমার যা হয়নি কিছু যায় আসে না। BeCl2, সো BeCl2 তে দেখতেই পাচ্ছি ফর্মুলা থেকে বেরিলিয়ামের সঙ্গে দুটো ক্লোরিনের বন্ড, বলো দুটো বন্ড মানে কটা ইলেকট্রন, দুটো বন্ড মানে ভ্যালেন্স শেলে 4টে ইলেকট্রন, তো 4টে ইলেকট্রনে কোথায় অক্টেট? বেরিলিয়ামের ভ্যালেন্স শেলটাকে দেখো, বেরিলিয়াম ক্লোরিনের না হয় অক্টেট আছে, ক্লোরিনের অক্টেট আছে, বেরিলিয়ামের ভ্যালেন্স শেলে দেখো মাত্র 4টে ইলেকট্রন, এদিকে দুটো ওদিকে দুটো, মাত্র দুটো দুটো বন্ড, তো এদিকে দুটো, এদিকে একটা বন্ড, ওদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, ওদিকে একটা বন্ড, প্রত্যেক বন্ডে দুটো করে, মোট 4টে ইলেকট্রন, মোট 4টে ইলেকট্রনে কোথায় বেরিলিয়াম অক্টেটের সুখ পাচ্ছে? তাতেও কিছু যায় আসছে না। অক্টেট ডেফিসিয়েন্ট, অক্টেটের ঘাটতি আছে। BF3, BF3 এই হচ্ছে বোরন, কটা বন্ড বানিয়েছে BF3? পরিষ্কার 3টে বন্ড বানিয়েছে, 3টে বন্ড বানিয়েছে মানে বোরনের ভ্যালেন্স শেলে কতগুলো ইলেকট্রন থাকবে? 6টা, 6টা ইলেকট্রন মানে কি অক্টেট পেয়েছে বোরন? অক্টেট পায়নি, তাতেও কিছু যায় আসছে বোরনে? বলছে কিছুই যায় আসছে না। বলে এই কেস কটা ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা দেখবো এখন কেমন করে সিচুয়েশনটা হয়। কোর্সটা এই অবধি ক্লিয়ার কিনা বলবে। আমরা যে কটা এক্সাম্পল দেখলাম সেই কটা এক্সাম্পলের থ্রুতে বুঝে নেওয়ার চেষ্টা করবো এক্স্যাক্টলি হচ্ছেটা কেমন করে বন্ডিং। কটা কেস স্টাডি আছে দেখি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, আরে বাপরে 11টা 12টা, চল 12টা কেস স্টাডি, 12 মিনিট টাইম, গেট সেট রেডি, গেট সেট রেডি এক্ষুনি, 12টা কেস স্টাডি 12 মিনিট টাইম। কেস স্টাডি নাম্বার 1, তারপরে লাস্টে ডিজাইন আসছে, ডিজাইনটাতে একদম লাস্টে আসছে, এই মোমেন্টে আমরা আগে সবগুলো কার অক্টেট আছে কার নেই, কার কম আছে কার বেশি আছে সব ফিগার আউট করে নিই, এবং কি করে বুঝবো যে কোনটা কোন কেস, কোনটা অক্টেট কেস, কোনটা অক্টেটের বেশি কেস, কোনটা অক্টেটের কম কেস, এটা বুঝবোই বা কি করে? স্টার্টিং উইথ অক্সিজেন গ্যাস। প্রথম কাজ হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখবে, সবকটাতেই একই ওয়েতে কাজ হবে, শুধু কনফিগারেশন জানতে লাগবে আর কিছু না। প্রথম কাজ হচ্ছে ফর্মুলা লিখে ফেলো O2, সেকেন্ড কাজ হচ্ছে স্ট্রাকচার ফিগার আউট করো, স্ট্রাকচার মানে কতগুলো বন্ড আছে বোঝার চেষ্টা করো। সো O2 তো মানে দুটো বন্ড আছে, সো দুটো বন্ড, এবারে ব্যাক ক্যালকুলেশন লাগাচ্ছি, অক্সিজেন দুটো বন্ড বানিয়েছে মানে প্রত্যেকটা অক্সিজেনের কটা করে আনপেয়ার্ড লাগবে, দুটো বন্ড বানানোর জন্য আনপেয়ার্ড কটা লাগবে, সো আমাদের চেক আউট করতে হবে অক্সিজেনের কনফিগারেশন থেকে দুটো করে আনপেয়ার্ড আছে কিনা। সো এই একটা অক্সিজেন লিখলাম, এই একটা অক্সিজেন লিখলাম, চেক করার চেষ্টা করছি। এই হচ্ছে অক্সিজেনের কনফিগারেশন, হচ্ছে এমনিতে কি, এমনিতে হচ্ছে তোমার 2s2 2p4, 2s2 2p4, 2s2 2p4, হাত চালাবে, আমাদের পার কেস 1 মিনিট করে টাইম আছে। সো 2s2 2p4 2s2 2p4 এরা মিক্স হবে কি হবে না? অবভিয়াসলি মিক্স হবে। sp3 এটাও sp3 হয়ে গেল মিক্সিং হয়ে, মানে এখানে হাইব্রিডাইজেশন হয়ে গেছে, মিক্সিংটা হয়ে গেছে ধরে নিচ্ছি, দিয়ে এগুলো হয়ে গেছে সব sp3, এটাও হয়ে গেছে sp3, তাহলে এখন sp3 চারটে, এখানে sp3 চারটে, এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার, এখানে আনপেয়ার, এখানে আনপেয়ার, দুটো আনপেয়ার আছে মানে দুটো বন্ড বানানোর ক্যাপাবিলিটি আছে। আচ্ছা এখানে একটা টুইস্ট আছে, ছোট্ট টুইস্ট আছে, এটা বলে দিই আগে। সেটা হচ্ছে এই দুটো বন্ডের মধ্যে ডাবল বন্ড হলে একটা বন্ডকে বলে সিগমা, একটাকে বলে পাই। ডাবল বন্ডের একটাকে বলে সিগমা, অন্যটাকে বলে পাই। এবারে সিগমা বন্ড গুলোই খালি হাইব্রিডাইজেশন করে, পাই বন্ডটা আবার হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করে না, সিগমা বন্ডটাই খালি করে। তাহলে একবার দেখি, তাহলে সিগমা রেসপেক্টেবল, এখানে প্রথমটাকে শুধু সিগমা বলছে,
কয়টা পাই বলছে, এদের যে কোনো হতে পারে এদিক ওদিক ইলেকট্রন। নিচেরটাও সিগমা ধর, উপরেরটাও পাই ধর, কি যায় আছে, একটা সিগমা একটা পাই। তিনটে যেটা অন্য কি তিনটে পেয়ার হলে একটা সিগমা দুটো পাই। সিগমা একটাই থাকে, সিগমা বন্ড একটাই হয়, সিঙ্গেল বন্ডটাই সিগমা বন্ড। ডাবল বন্ড হলে একটা পাই ঢুকলো, ট্রিপল বন্ড হলে দুটো পাই ঢুকলো। সিগমা অলওয়েজ একটাই থাকে। সিগমা বন্ড কি জিনিস সেটা আস্তে আস্তে আমরা দেখবো। তো সিগমা বন্ড কটা হবে? অলওয়েজ একটা। ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড হলে ওটাই সিগমা, ডাবল হলে একটা সিগমা একটা পাই, ট্রিপল হলে একটা সিগমা দুটো পাই। বাট সিগমা কটা? আর হাইব্রিডাইজেশনের সময় কোন বন্ডটা পার্টিসিপেট করে? খালি সিগমাটা। তাহলে বাবা সিগমা কটা আছে? তাহলে একটা সিগমা পাওয়ার জন্য আনপেয়ার লাগবে কটা? একটা সিগমা বন্ড বানাতে গেলে আনপেয়ার কটা লাগবে? অক্সি একটাই থাকে। একটাই আনপেয়ার লাগবে, কিন্তু আনপেয়ার আছে কটা? তার মানে একটা আনপেয়ার সিগমা বানাবে, অন্য আনপেয়ারটা পাই বানাবে, যে কিনা হাইব্রিডাইজেশনে যাবে না। ক্লিয়ার? একটা আনপেয়ার সিগমা বন্ড বানাবে, অন্য আনপেয়ারটা হাইব্রিডাইজেশনে না গিয়ে পাই বন্ড বানাবে, আর একটা আনপেয়ার হাইব্রিডাইজেশনে গিয়ে সিগমা বন্ড বানাবে। ক্লিয়ার? তাহলে বল এইটুকু পোরশন হাইব্রিডাইজেশনে যাবে, ইয়েস অর নো? তাহলে এইটুকু পোরশন গেল হাইব্রিডাইজেশনে, একটা গেল না। যেটা গেল না ওটা পাই বানাবে, যেটা গেল ওটা সিগমা বানাবে। sp2 হয়ে গেল হাইব্রিডাইজেশন, যেখানে কিনা একটা আনপেয়ার রয়ে গেছে টুপির কাছে, একটা আনপেয়ার রয়ে গেছে টুপির কাছে, আর sp2 হয়ে গেছে হাইব্রিডাইজেশন। সিগমা কে বানাচ্ছে? সিগমা কে বানাচ্ছে? যারা হাইব্রিডেশনে গেছে তারাই সিগমা বানাচ্ছে। সেকেন্ড অক্সিজেনও তাই জিনিস হবে, এটাও sp2 হয়ে গেল, এটা যায়নি, তো এটা টুপি হয়ে গেছে। এবার দেখ বন্ডটা কেমন করে হয়। সো দুটো অক্সিজেনই, এই অক্সিজেনটাও sp2, কারণ একটা এস এর সঙ্গে দুটো পি মিক্সিং হয়েছে। কেন দুটো পি মিক্সিং হলো? আমার একটাই আনপেয়ার লাগতো একটা সিগমা বানাতে, একটা সিগমা বানাতে একটাই আনপেয়ার লাগতো। একটা আনপেয়ার পাওয়ার জন্য আমার তিনটেই যথেষ্ট, কারণ বাকিগুলো তো লোন পেয়ারে নিত। সো একটা আনপেয়ার পাওয়ার জন্য আমার তিনটে অরবিটালই যথেষ্ট, তিনটে অরবিটাল মিলে sp2। বাকি আনপেয়ারটা তাহলে কি করলো? ও তো হাইব্রিডাইজেশনে গেল না, ও পাই বন্ড বানাতে গেল খালি। হাইব্রিডেশন না, তাহলে কোন বন্ড গুলো, কোন অরবিটাল গুলো তোমার সিগমা বন্ড বানায়? যারা হাইব্রিডাইজ হয়েছে, যারা হাইব্রিডাইজ হয়েছে তারাই শেয়ার করে সিগমা বন্ড বানায়, আর যারা হাইব্রিডাইজ হয়নি তারাও শেয়ার করে উইক বন্ড পাই বন্ড বানায়। বন্ড কেমন করে হচ্ছে দেখে নে। এই আনপেয়ার দুটো একে অপরের সঙ্গে ওভারল্যাপ করবে, শেয়ার করছে। সো দিস ইজ দ্য সিগমা বন্ড। তাহলে সিগমা বন্ডটা কোন কোন অরবিটালের ওভারল্যাপের ফলে তৈরি হলো? sp2 sp2 ওভারল্যাপের ফলে সিগমা বন্ড তৈরি হয়েছে। হাইব্রিডেশন টাইপটাও তাহলে একই থাকে। sp2 sp2 ওভারল্যাপ হয়ে তৈরি হয়েছে সিগমা বন্ড। একটা sp2 অরবিটাল, একটা sp2 অরবিটাল, এদের ইলেকট্রন গুলো শেয়ারিং হয়েছে, এদের ইলেকট্রন গুলোর মধ্যে শেয়ারিং হয়েছে, এদের ইলেকট্রন ক্লাউড গুলো একে অপরের সঙ্গে মিশে গেছে, শেয়ারিং হয়েছে। যে শেয়ারিং জোনটা তৈরি হয়েছে তাকে আমরা বলছি অ্যাট্রাকশন কোভ্যালেন্ট বন্ড। এরাও শেয়ার করেছে, বাট হাইব্রিডেশনে না গিয়ে পাই বন্ড। মানে হাইব্রিডেশন আনহাইব্রিডাইজড অবস্থায় যারা শেয়ার করছে তারা পাই বন্ড বানাচ্ছে, আর হাইব্রিডাইজড অবস্থায় যারা শেয়ার করছে তারা সিগমা বন্ড বানাচ্ছে। আনহাইব্রিডাইজড অবস্থায়, হাইব্রিডাইজেশনে না গিয়ে যারা শেয়ার করেছে তারা পাই বন্ড বানিয়েছে, আর হাইব্রিডাইজেশনে গিয়ে যারা শেয়ার করেছে তারা সিগমা বন্ড বানিয়েছে। টোটাল দুটো বন্ডই দরকার ছিল। সো কটা আনপেয়ার দরকার ছিল? দুটো আনপেয়ারই আছে, হ্যাঁ কি না? দুটো আনপেয়ারই আছে, হ্যাঁ কি না? কিন্তু দুটো আনপেয়ার কি সেম ওয়েতে দরকার ছিল? না, একটা সিগমার জন্য দরকার ছিল, তাকে আমরা হাইব্রিডাইজেশনে ইনক্লুড করেছি। একটা পাই এর জন্য দরকার ছিল, তাকে আমরা এক্সক্লুড রেখেছি। সো যারা এক্সক্লুডেড তারা ওভারল্যাপ করেছে, তারা শেয়ারিং করে পাই বন্ড, যারা ইনক্লুডেড তারা ওভারল্যাপিং করে সিগমা বন্ড। এই অবস্থায় প্রত্যেক অক্সিজেনের কাছে লোন পেয়ার কটা আছে? এই অবস্থায় প্রত্যেক অক্সিজেনে দুটো করে লাগাও না লোন পেয়ার। এই হচ্ছে ফাইনাল স্ট্রাকচার দাঁড়াচ্ছে। কটা কি থাকবে না থাকবে, লোন পেয়ার কি আছে দেখতেই পাচ্ছি পরিষ্কার, লাগিয়ে যে লোন পেয়ার আছে। তো মাথায় ঢুকেছে তো? চল পরেরটা যাই তাহলে।
একটা কেসেই 3 মিনিট চলে গেল। পরেরটা যাচ্ছি, বলছে ফ্লুরিন গ্যাস। তাহলে আগে প্রথমে ফ্লুরিন গ্যাসের ফর্মুলা F2 বন্ড সিঙ্গেল বন্ড কনফিগারেশন 2s2 2p5। তাহলে ফ্লুরিন নাম্বার 1 2s2 2p5, ফ্লুরিন নাম্বার 2 2s2 2p5। কত বন্ড বানিয়েছে প্রত্যেকটা ফ্লুরিন? 2s2 2p5 কটা বন্ড বানিয়েছে প্রত্যেকটা ফ্লুরিন? তাড়াতাড়ি, একটা করে বন্ড বানিয়েছে। আনপেয়ার লাগবে কটা? একটা আছে কটা? একটা সেটাই সিগমা। তাহলে সবাই যাবে মিক্সিং এ? না সবাই কেমন না? এই যাবে তো, সবাই যাবে। হ্যাঁ মিক্সে আরে কোনো পাই বন্ড তো নেই, তো সবাই যাবে, যেখানে ইলেকট্রন আছে তারাই যাবে। এত কোনো ছিল তখন সবাই ঠিকই আছে পাই। পাই নেই তো সবাই যাবে, তাই তো? sp3 হয়ে গেল। sp3 গুলোতে 3টে লোন পেয়ার, একটা আনপেয়ার। sp3 গুলোতে 3টে করে লোন পেয়ার, একটা করে আনপেয়ার। এই অবধি ক্লিয়ার কিনা বলবে? sp3 গুলোতে লোন পেয়ার কটা করে? 3টে করে লোন পেয়ার। আর আনপেয়ার কটা করে? একটা করে আনপেয়ার। আনপেয়ার গুলো কি করবে? আরে ভাই শেয়ার করবে, সিগমা বন্ড তৈরি করবে। লোন পেয়ার কটা রয়ে যাবে? 3টে লোন পেয়ার রয়ে যাবে। 3টে করে লোন পেয়ার রয়ে যাবে। তো দে না 3টে করে লোন পেয়ার, একটা দুটো, এই 3টে, একটা দুটো 3টে, মাঝখানে রয়ে গেছে সিগমা বন্ডটা। দেখতেই পাচ্ছি একটা করে আনপেয়ার্ড, একটা করে কোভ্যালেন্ট বন্ড তৈরি করেছে। 2sp3, আমার sp3 বা 2sp3 কোয়ান্টাম নাম্বার যেরকম ছিল সেরকমই থাকবে। বল ফ্লুরিন ক্লিয়ার? আনপেয়ার্ড কটা করে থাকছে ক্লিয়ার? মাথায় ঢুকেছে? কৌস্তব ক্লিয়ার কিনা বলবি? পুরো ক্লিয়ার তো কৌস্তব? কোনো ডাউট নেই তো? আচ্ছা এই দুটো কি ছিল? এলিমেন্ট ছিল, হ্যাঁ কিনা? ফ্লুরিন ছিল এলিমেন্ট, মৌল। অক্সিজেন ছিল এলিমেন্ট, মৌল। আমার যৌগ হয়ে যাচ্ছে এবারে, ঠিক আছে? ফ্লুরিন ছিল এলিমেন্ট, মৌল। অক্সিজেন ছিল এলিমেন্ট, মৌল। আমরা এখন কিসে যাব? যৌগতে। তার আগে একটা জিনিস দেখে নেওয়া যাক। অক্সিজেন, চলো অক্সিজেনে দেখি অক্সিজেনে কি অক্টেট হয়েছে। চলো দেখা যাক। প্রথম অক্সিজেনে 2টো 4টে 6টা 8টা হয়েছে কি হয়নি? শেয়ারিং এর থ্রু হয়েছে। পরেরটা দাও, 2টো 4টে 6টা 8টা শেয়ারিং এর থ্রু অক্টেট হয়েছে, সেটা অক্টেট কেস। তাহলে লিখে রাখি এটা অক্টেট স্যাটিসফাইড। এখানে হচ্ছে তোমার, এখানে অক্টেট, এটা অক্টেট কেস, অষ্টক পূর্তি হয়েছে এখানে। এরা হ্যাশট্যাগ অক্টেট ফলো করছে। চলো ফ্লুরিনে বলো অক্টেট হয়েছে কিনা দেখা যাক। 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা শেয়ারিং এর থ্রু 8টা। এটাও তো অষ্ট। 2টো 4টে 6টা শেয়ারিং এর থ্রু 8টা, এটা অক্টেট কেস। অর্থাৎ এদের অক্টেট ফুলফিল হয়েছে। সবারই যে হবে না তা নয়, অনেকেরই হচ্ছে না, আর অনেকের হচ্ছে। কিন্তু আগে এতদিন যা পড়তাম অক্টেটটাই যেন সবকিছু, এখন দেখতে পাচ্ছি না, কেউ করে কেউ করে না। চলো পরেরটা যাচ্ছি। কম্পাউন্ড ঢুকছি, ওয়াটার ফর্মুলা কি? H2। আগে স্ট্রাকচারটা দেখে নিও। এই হচ্ছে আমাদের H2, অর্থাৎ অক্সিজেনের কাছে দুটো বন্ড আছে। কটা বন্ড আছে অক্সিজেনের? দুটো বন্ড বানাতে অক্সিজেনের আনপেয়ার লাগবে কটা? দুটো। অক্সিজেনের কনফিগারেশন দেখি 2s2 2p4, যেখানে আনপেয়ার লাগবে দুটো। এই হচ্ছে আমাদের অক্সিজেন 2s2 2p4, দুটো আনপেয়ার আছে। এরা মিক্সিং হয়ে যাবে, মিক্সিং হয়ে গেলে হয়ে যাবে sp3। মিক্সিং হয়ে গেল, সবাই মিক্সিং হয়ে গেল। দুটোই সিগমা আছে, দুটোই সিগমা। তো কোনো পাই ফাই আছে নাকি? ডাবল ট্রিপল আছে নাকি? সবই সিগমা। এই হয়ে গেল আমাদের অক্সিজেনের sp3। অক্সিজেন হয়ে গেছে sp3, কারণ হচ্ছে যা আছে ইলেকট্রন সবই সিগমা, সব মিলে গেছে। তাহলে sp3 হয়ে গেছে অক্সিজেন। দুটো হাইড্রোজেন বলে ওটা আলাদা করে একবার ধরছি ওটা। আরে এটা কটা আনপেয়ার? সিম্পল রাখ, কটা সিঙ্গেল বন্ড? হ্যাঁ দুটো। আবার এক একটা। টোটাল অক্সিজেনের কটা সিঙ্গেল বন্ড? অক্সিজেন সিঙ্গেল বন্ড মানে হচ্ছে দুটো। তাহলে সিঙ্গেল বন্ড মানে অক্সিজেনের আনপেয়ার লাগবে কটা? দুটো। দুটো কি আছে? আছে। এই অবস্থায় সব কটা মিক্সিং হচ্ছে sp3 হচ্ছে, ব্যাস। কি এসেছে না পরে অত কমপ্লিকেট। এবার দুটো হাইড্রোজেন আসছে, আনলো দুটো হাইড্রোজেনকে। কিন্তু অক্সিজেনের কেসটা ক্লিয়ার কিনা? অক্সিজেনের দুটো আনপেয়ার লাগবে কিনা? আরে টাকা, একজনের সাথে দুটো বানাক আর দুজনের সাথে একটা একটা করে দুটো বানাক, দুটো তো লাগবে। তো সেই দুটো আছে। 1 2 4
আরে না বুঝছি কি কেন গুনছিস এখনই? এখন কি বন্ড বানিয়েছিস যে তুই অক্টেট গুনছিস? আরে বন্ডটা তো আগে বাঁধবে হাইড্রোজেনের সাথে, তারপরে যদি অক্টেট হয়েছে কিনা দেখবি। এবার কটা হাইড্রোজেন আসছে বল? এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। হাইড্রোজেনের কাছে হচ্ছে 1s1, তাই তো? হাইড্রোজেনের কত রে? এর তো আর সংকরায়ন বা ইয়ের ব্যাপার নেই, একটাই অরবিটাল, তার আবার কি মিক্সিং। এবার বলতো দেখি কি হবে, বুদ্ধি লাগা। এদিকে একটা বন্ড চাই, এদিকে একটা বন্ড চাই, কি করে হবে? হ্যাঁ, এই তো একটা বন্ড, এই একটা বন্ড, দুটো সিগমা বন্ড। তাহলে এই একটা সিগমা বন্ড, এই একটা সিগমা বন্ড, দুটো বন্ড। ডাবল বন্ড কি আছে নাকি? সবই তো সিগমা, সবই তো সিঙ্গেল। তাহলে ওইদিকে একটা সিগমা, এদিকে একটা সিগমা। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? এবার তাড়াতাড়ি বল অক্সিজেনের অক্টেট কি হলো, চল দেখা যাক। এই লোন পেয়ার, এই লোন পেয়ার, দুটো লোন পেয়ার, এই একটা বন্ড পেয়ার, তাহলে আর ওইদিকে একটা বন্ড পেয়ার। তাহলে এই একটা বন্ড পেয়ার, এই একটা বন্ড পেয়ার, এই একটা লোন পেয়ার, এই একটা লোন পেয়ার। তাহলে টোটাল 8টা ইলেকট্রন পেয়ার, 2 লোন পেয়ার, 2 বন্ড পেয়ার। তাহলে লিখে রাখি 2 বন্ড পেয়ার প্লাস 2 লোন পেয়ার, টোটাল 8 ইলেকট্রনস। ভ্যালেন্স শেলে অক্সিজেনের আছে, অক্সিজেনের ভ্যালেন্স শেলে 2 বন্ড পেয়ার, 2 লোন পেয়ার, টোটাল 8 ইলেকট্রন, মানে এটা অক্টেট কেস। অক্টেট হয়ে গেছে। অক্সিজেনের লোন পেয়ার কটা করে হয়ে গেছে? দিয়ে দেন লোন পেয়ার দুটো অক্সিজেনের জলের মাথায়, মানে জলের অক্সিজেনের মাথায়। তো জলের অক্সিজেনের মাথায় সাপের ফনা, দুটো লোন পেয়ার রয়ে গেছে। ঠিক আছে, মাথায় ঢুকেছে? অক্সিজেন ওয়াটার ক্লিয়ার তো? চল পরেরটা যাচ্ছি, মুভ করছি। চল পরেরটা কি বলছে? অ্যামোনিয়া। চলো চলো অ্যামোনিয়া। তাহলে আগে ফর্মুলা ফিগার আউট করি। কিছু জানি না, লোন পেয়ার আছে কি আছে কিছু জানি, শুধু কনফিগারেশন জানি। NH3, তাহলে এই N, এই H, এই H, NH3। চলো, কটা বন্ড আছে? 3টে। কটা আনপেয়ার লাগবে? 3টে। নাইট্রোজেনের কনফিগারেশন 2s2 2p3। চল নাইট্রোজেনকে নিয়ে আসি। তাহলে এই হচ্ছে নাইট্রোজেন, যার আছে 2s2 2p3। আনপেয়ার লাগবে 3টে, আছে কটা? 3টেই আছে। 2s2 2p3 লাগবে 3টে, আছে 3টে। মিক্সিং হবে কি হবে না? যদি মিক্সিং হয়ে যায় কি হবে? sp3 তে থাকবে একটা লোন পেয়ার, 3টে আনপেয়ার, হ্যাঁ কি না? sp3 তে থাকবে হচ্ছে একটা লোন পেয়ার, sp3 তে থাকবে কি থাকবে? sp3 তে একটা লোন পেয়ার, 3টে আনপেয়ার্ড। এবার 3টা হাইড্রোজেনকে ইনভাইট করে এলো, ভাই আয় হাইড্রোজেন গুলো। একটা হাইড্রোজেন এলো, দুটো হাইড্রোজেন এলো, 3টে হাইড্রোজেন এলো। হাইড্রোজেনের কাছে আছে হচ্ছে 1s1। হাইড্রোজেনের কাছে কত? 1s1 আছে। এই 3টা হাইড্রোজেন এসছে 1s1 1s1 1s1। তো বলে চল ভাই ওভারল্যাপ করি। এই একটা, এই একটা, এই একটা, 3টে ওভারল্যাপ, 3টে সিগমা বন্ড, একটা সিগমা বন্ড, দুটো সিগমা বন্ড, 3টে সিগমা বন্ড। তো 3টে সিগমা বন্ড। তাহলে বল এখানে নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে লোন পেয়ার কটা? একটা লোন পেয়ার। বন্ড পেয়ার কটা? 3টে বন্ড পেয়ার। টোটাল কটা? 1 আর 3 4টে ইলেকট্রন পেয়ার, মানে 8টে ইলেকট্রন। অক্টেট হয়েছে কি হয়নি? অফকোর্স হয়েছে। এই অবস্থায় লোন পেয়ার কটা? একটা। তো দাও না লোন পেয়ারটা অ্যামোনিয়ার নাইট্রোজেনের মাথায়। মাথায় ঢুকেছে? কেমন করে চলছে ক্লিয়ার কিনা বলবে? কোর্স অফ ক্লিয়ার? বল। একটা লোন পেয়ার, আর এই একটা বন্ড পেয়ার, এই একটা বন্ড পেয়ার, এই একটা বন্ড পেয়ার, 3টে বন্ড পেয়ার। তাহলে একটা লোন পেয়ার, 3টে বন্ড পেয়ার, টোটাল কটা? টোটাল যদি 8টা হয় তাহলে কতগুলো হলো? টোটাল ইলেকট্রন 8টা হলো। টোটাল ইলেকট্রন 8টা যদি হয় তাহলে অক্টেট হয়ে গেল। তাহলে অক্টেট কেস করা ক্লিয়ার কিনা বল? ঠিক আছে, ফসফরাস ট্রাইক্লোরাইড, এইটা আজকে লাস্ট করবো এখন। ঠিক আছে, না দাঁড়া, অক্টেটের কেস করার মধ্যে ফসফরাস ট্রাইক্লোরাইড করতে পারি। অনেকগুলো আছে, আজকে সবকটা শেষ হবে না। ঠিক আছে চল তাহলে ফসফরাসের কেসটা আজকে, না ফসফরাস এগুলো একসাথে করতে পারলে বুঝতে সুবিধা হবে। এই অবধি রাখছি। না আমরা যেটা করবো এখন সেটা বলছি, সেম গুলো একসাথে রাখবো। আমরা শুধু করবো হচ্ছে এখন আমরা অক্টেটের এক্সটেনশন গুলো এখন করবো না। চলো H2S নেক্সট লেখো। H2S যেগুলো অক্টেট কেস সেই কটাই করছি শুধু। ঠিক আছে, অক্টেট কেস কটা, অক্টেটের এক্সপেনশন আর ডেফিসিয়েন্সিটা পরের দিন করবো। হয়ে যেত? ঠিক আছে, করে নি চলো।
আর কুড়িটাই করাচ্ছে H2S তার আগের দুটো করছি না, আগে এই দুটো টানবো, বেরিলিয়াম ক্লোরাইড আর বোরন ট্রাইফ্লোরাইড। মোট কটা আছে কত আরে এরকম অনেক আছে, তো কয়টা স্যাম্পল করাচ্ছে শুধু তোকে, অসংখ্য আছে। ভুল হয়ে যাবে এই এতগুলো চল H2S শুরু কর, দেখে H2S টা একদম H2 এর মতন, পুরো H2 এর মতন, পুরো কপি পেস্ট, পুরো কপি পেস্ট H2S, H2 এর মতন পুরো H2O। আরে 3s2 3p4 বলে দিচ্ছি তো H2O কেস। পুরো ওয়াটারের মতনই H2S, পুরো নিজেরা কর, আটকে গেলে দেখবি। সো H2S মানে সালফারের সঙ্গে দুদিকে দুটো বন্ড আছে, দুদিকে দুটো বন্ড মানে দুটো আনপেয়ার লাগবে। সালফার হচ্ছে 3s2 3p4, দুটো আনপেয়ার আছে ওর কাছে। তো সালফার এলো গ্রাউন্ড স্টেটে, যখন সালফার আছে তো ওর কাছে আছে হচ্ছে 3s2, এই হয়ে গেল 3p4, 3s2 3p4 এ অলরেডি দুটো আছে আনপেয়ার্ড, তো এটা মিক্সিং হবে, মিক্সিং দুটো আনপেয়ার দুটো লোন পেয়ার আছে, সবটা মিক্সিং হয়ে যাবে, দুটো আনপেয়ার দুটো লোন পেয়ার মিক্সিং হয়ে গিয়ে হয়ে গেল sp3। যে sp3 তে আছে হচ্ছে দুটো আনপেয়ার্ড এবং দুটো লোন পেয়ার, দুটো লোন পেয়ার দুটো আনপেয়ার্ড। এবার আনপেয়ার্ড গুলোর সঙ্গে পেয়ার আপ করতে কি আসবে, আনপেয়ার্ড গুলোর সঙ্গে পেয়ার আপ করতে আসবে হাইড্রোজেন। সো দুটো হাইড্রোজেন এসছে, হাইড্রোজেন আছে 1s1, সো হাইড্রোজেন তার 1s1 কে নিয়ে এসেছে, হাইড্রোজেন তার 1s1 কে নিয়ে এসেছে, সব সিগমা, সিঙ্গেল মানেই সিগমা, তাহলে এই হচ্ছে সিঙ্গেল বন্ড, এই হচ্ছে সিঙ্গেল বন্ড, এই হচ্ছে সিঙ্গেল বন্ড, এই হচ্ছে সিঙ্গেল বন্ড, দুটো সিঙ্গেল বন্ড হয়ে গেছে। তাহলে বল লোন পেয়ার কটা লোড পেয়ার দুটো আর বন্ড পেয়ার, তাহলে সালফারের ভ্যালেন্সের লোন পেয়ার আছে দুটো, বন্ড পেয়ার আছে দুটো, টোটাল ইলেকট্রন 8টা, অক্টেট কেস। এবং সালফারের ইয়ে কি সংকরান বা হাইব্রিডেশন কত, sp3, সালফার আছে এখানে sp3 তে, হাইব্রিডেশন হচ্ছে sp3 এবং তোমার সংকরণ হচ্ছে sp3, অক্টেট আছে, এটা অক্টেট কেস। ক্লিয়ার তো, বল পুরো ক্লিয়ার কিনা? ভেরি গুড, নেক্সট এ যাচ্ছি। আচ্ছা তাহলে সালফারের লোন পেয়ার কটা আছে? দুটো লোন পেয়ার, একদম পুরো ওয়াটার কেস, তাই তো? পুরো ওয়াটার কেস, ওয়াটারে এখানে অক্সিজেন ছিল, এখানে সালফার আছে, ওয়াটারে ছিল H2O, সালফার H2S, পুরো ওয়াটার কেস, H2O আর H2S। ক্লিয়ার, জলের মতন পরিষ্কার। চল এবার অক্টেট ডেফিসিয়েন্সি দুটো দেখবো, ঠিক আছে? BeCl2 কম, অক্টেটের ঘাটতি আছে, BeCl2। তাহলে তুই আমাকে তাড়াতাড়ি বল BeCl2 ফর্মুলা থেকে কি বুঝছিস, কটা বন্ড বানাতে হবে? দুটোই বন্ড বানাতে হবে। সো বি, এদিকে একটা এদিকে একটা, দুটো লাগবে, তাই তো? সো বেরিলিয়ামের কনফিগারেশন দেখি, বেরিলিয়ামের কনফিগারেশন হচ্ছে তোমার 2s2, 2s2 গ্রাউন্ড স্টেটে। আচ্ছা একে তাহলে এক্সাইটেড হতে হবে, কারণ 2s2 তে নেই কিছু, আরে 2s2 তে কোথায় আনপেয়ার্ড, কোথায় নেই তো কিছু, তো কার সাথে বানাবে? তাহলে 2s2 তে কোনো আনপেয়ার্ড নেই, তাহলে একে এক্সাইটেড হতে হবে, তবে গিয়ে একটা একটা আনপেয়ার তৈরি হবে। তাহলে বেরিলিয়াম গেল এক্সাইটেড স্টেটে, এক্সাইটেড স্টেটে গিয়ে হয়ে গেল 2s এ একটা, 2p তে একটা। তাহলে 2s এ যদি একটা হয় আর 2p তে যদি একটা হয়, এখন দুটো আনপেয়ার এসেছে, খুব ভালো কথা। এই দুটো আনপেয়ার কি হবে, দুটো আনপেয়ার মিক্সিং হবে। তাহলে দুটো আনপেয়ার মিক্সিং হলে বল হাইব্রিডেশন কি দাঁড়াচ্ছে? মিক্সিং হলো ফাঁকা যেগুলো সেগুলো যাবে না, sp, একটা s একটা p, sp, আর যেগুলো মিক্সিং হতে পারেনি ফাঁকা রয়ে যাবে, অর্থাৎ দুটো 2p অরবিটাল ফাঁকা রয়ে গেল, এরা হয়ে গেল sp হাইব্রিডাইজড। দুটো 2p অরবিটাল কি রয়ে গেল রে, দুটো 2p অরবিটাল ফাঁকা রয়ে গেছে, দুটো 2p ফাঁকা, আর একটা s একটা p মিশে গিয়ে হয়ে গেছে sp। প্রত্যেকটাতে একটা করে আনপেয়ার আছে, কোথাও কোনো লোন পেয়ার নেই। এবার ক্লোরিনরা আসছে, ক্লোরিনের কনফিগারেশনটা দেখে নি। ক্লোরিনের কনফিগারেশন হচ্ছে 3s2 3p5, 3s2 3p5 এ একটা আনপেয়ার থাকে, এই হচ্ছে 3s2, এই হচ্ছে আমাদের 3p5, এখানে একটা আনপেয়ার থাকে কি থাকে না, এই তো আমাদের আনপেয়ারটা, তাই তো? তাহলে ক্লোরিনের কাছে আনপেয়ার আছে কি নেই? ক্লোরিন হচ্ছে 3s2 3p5, 3s2 3p5 এ কটা আনপেয়ার আছে? একটা আনপেয়ার আছে, তো তো দুটো ক্লোরিন এলো, এই একটা ক্লোরিন এলো তার আনপেয়ারটাকে নিয়ে, আর এই একটা ক্লোরিন এলো তার আনপেয়ারটাকে নিয়ে। তাহলে এই একটা আনপেয়ারের সঙ্গে ওভারল্যাপ হলো, এই একটা আনপেয়ারের সঙ্গে ওভারল্যাপ হলো, তৈরি হয়ে গেল BeCl2। কটা বন্ড পেয়ার? অনলি দুটো বন্ড পেয়ার। কটা লোন পেয়ার? কোনো লোন পেয়ার নেই। ভ্যালেন্সিয়ালে 4টে ইলেকট্রন, অক্টেট ডেফিসিয়েন্ট। কোনো লোন পেয়ার নেই, ভ্যালেন্সিয়ালে মাত্র 4টে ইলেকট্রন, দুটো ফাঁকা আছে, অক্টেট ডেফিসিয়েন্ট।
যারা ফাঁকা অরবিটালে ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা অ্যাসিড কি বেস? যারা তাদের ফাঁকা অরবিটাল ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা অ্যাসিড কি বেস? যাদের কাছে ফাঁকা অরবিটাল আছে এবং সেই অরবিটালে অন্য কারো ইলেকট্রনকে গ্রহণ করতে পারে তারা হচ্ছে লুইস থিওরিতে অ্যাসিড। এরা সবাই লুইস অ্যাসিড। লুইস থিওরিতে তারা অ্যাসিড। যাদের কাছে কোনো ফাঁকা অরবিটাল আছে, এমটি অরবিটাল আছে এবং সেই অরবিটালে তারা অন্য কারো ইলেকট্রন গ্রহণ করতে পারে কি পারে না? বলে অক্টেট হয়েছে? তাতে কি খুশি কি খুশি নয়? অবশ্যই খুশি। কিন্তু অক্টেট হতে পারলে ভালো হতো কিনা? তো ভালো হওয়ার জন্য এইখানে দুটো ইলেকট্রন অন্য কারো থেকে যদি চান্স পায় নিয়েও নেবে। ইলেকট্রন পেয়ার সে তার ফাঁকা অরবিটালে যদি গ্রহণ করতে পারে আমরা কি বলবো? লুইস থিওরিতে তাকে অ্যাসিড বলবো। এটা তো অক্টেটের ঘাটতির জন্য তারা ধরুন অক্টেট থেকে বেশি তারা তো অক্টেট হয়েও তো কোনো যায় আসে না। যায় তো কারণে কিছু আসছে না। যার অক্টেট তারও যায় আসে না, যার অক্টেট নেই তারও যায় আসে না, যার অক্টেটে বেশি তারও যায় আসে না। যায় আসে না বলেই তো কম্পাউন্ড বানাচ্ছে। কিন্তু তারপরেও জায়গা আছে, বলছে আরো দুটো নিয়ে নেবো, অক্টেট হয়ে যাবে। সবথেকে এর ক্ষেত্রে স্টেবিলিটি সবথেকে বেশি কোথায় হবে? এখানে না এইখানে এখানে হবে? আসছি, সেই থিওরি এখনো বলিনি। এবারে রিপ্রেজেন্টেশন কমাইছে। এই অবধি ক্লিয়ার কিনা বলবি? BCl2 ক্লিয়ার? আজকে লাস্ট কেস BF3 বোরন ট্রাইফ্লুরাইড। ফর্মুলা বলছে তিনটে বন্ড আছে, সো এই একটা বন্ড, BF বন্ড, BF বন্ড, BF বন্ড। তাহলে তিনটে বোরনের সঙ্গে ফ্লুরিনের বন্ড আছে এবং এই অবস্থায় আমাদের দেখতে হবে বোরনের কনফিগারেশন কি। বোরনের কনফিগারেশন হচ্ছে PS2 2p1। PS2 2p1 এ মাত্র একটা আনপেয়ার্ড, কিন্তু লাগবে তিনটে বন্ড বানাতে তিনটে আনপেয়ার্ড। সো PS2 2p1 এ মাত্র আছে একটা আনপেয়ার্ড, লাগবে তিনটে আনপেয়ার্ড। এক্সাইটেড স্টেটে যাবে বোরন। তাহলে বোরন ছিল গ্রাউন্ড স্টেটে, বোরন এখন উত্তেজিত হয়ে চলে যাবে এক্সাইটেড স্টেটে। এক্সাইটেড স্টেটে হয়ে গেল এখন 2SO1 আর 2p তেও একটা একটা করে 1 1, 2p তেও একটা একটা করে 1 1। তাহলে 2SO1 2p তেও একটা একটা করে 1 1, তিনটে। যেটাতে নেই সেটা যাবে না, বাকিটা অক্টেট, বাকিটা তোমার হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করবে। তাহলে হয়ে গেল হচ্ছে তিনটে, একটা S দুটো P, কি হয়ে গেল? sp2 আর একটা 2p বাকি রয়ে গেল। sp2 হয়ে গেল এবং একটা sp2 হয়ে গেল এবং একটা 2p বাকি রয়ে গেল। হয়ে গেল হচ্ছে sp2 এবং sp2 হয়ে যাওয়ার পরে একটা 2p বাকি রয়ে গেল। তাহলে sp2 গুলোতে একটা আনপেয়ার্ড, একটা আনপেয়ার্ড, একটা আনপেয়ার্ড, তিনটে আনপেয়ার্ড চলে এসেছে তিনটে sp2 তে, তিনটে আনপেয়ার্ড এসে গেছে তিনটে sp2 তে। এবারে ফ্লুরিন আসছে, ফ্লুরিনের কনফিগারেশনটা দেখি। ফ্লুরিন হচ্ছে PS2 2p5, PS2 2p5। তাহলে এই হচ্ছে 2s2, এই হচ্ছে 2p5 এবং PS2 2p5 এ আনপেয়ার আছে কি না তাড়াতাড়ি বল। অবশ্যই PS2 2p5 এ একটাই আনপেয়ার আছে, হ্যাঁ কি না? তো একটা আনপেয়ার্ড ওয়ালা ফ্লুরিন তিনটে এলো। এই ফ্লুরিন তার একটা আনপেয়ার্ড, এই ফ্লুরিন তার একটা আনপেয়ার্ড, এই ফ্লুরিন তার একটা আনপেয়ার্ড, তিনটে আনপেয়ার্ড কে নিয়ে তিনটে ফ্লুরিন এলো। তিনবার শেয়ারিং হলো, তিনটে BF বন্ড তৈরি হয়েছে। এটাও সিগমা, এটাও সিগমা, এটাও সিগমা। দেখতেই পাচ্ছি তিনটে BF বন্ড তৈরি হয়েছে, যেখানে কতগুলো বন্ড পেয়ার? তিনটে বন্ড পেয়ার। কোন লোন পেয়ার আছে? নেই। টোটাল ইলেকট্রন কটা? টোটাল ইলেকট্রন 6টা। 6টা মানে অক্টেট ডেফিসিয়েন্সি, অক্টেটের ঘাটতি আছে। টোটাল ইলেকট্রন আছে 6টা এবং দেখতে পাচ্ছি এখানে ক্লিয়ারলি অক্টেটের ঘাটতি আছে। একটা ফাঁকা অরবিটাল আছে এবং ফাঁকা অরবিটালটাতে ইলেকট্রনস গ্রহণ করার ক্ষমতা রাখে। ফাঁকা অরবিটালে যদি ইলেকট্রন গৃহীত হয়, ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা যদি ইলেকট্রন গৃহীত হয়, আমরা একে লুইস থিওরিতে অ্যাসিড বলবো। ক্লিয়ার? প্রত্যেকে বল পুরো BF3 অবধি ক্লিয়ার কিনা? তো আমরা দুটো অক্টেট ডেফিশিয়েন্ট কেসে দেখলাম, একটা হচ্ছে BF3, একটা হচ্ছে BeCl2। ক্লিয়ার? তো সব ক্লিয়ার কিনা জানাবি। এমনি অ্যাসিড না, এগুলো অ্যাসিডই তো। অ্যাসিডের অনেক রকম থিওরি আছে। আমরা সাধারণভাবে জানি H+ দিলে অ্যাসিড, H+ কেউ দিতে পারলে তাকে অ্যাসিড বলে। কোন থিওরি? আর্নিয়াস থিওরি। কিন্তু লুইস থিওরি বলে যে কেউ যদি ইলেকট্রন পেয়ার গ্রহণ করতে পারে, ইলেকট্রন পেয়ার যদি কেউ নিতে পারে তাকেও অ্যাসিড বলে। লুইস থিওরিতে কোনটা সবই ঠিক। যে যা থিওরিতে ঠিক আছে? যে জিজ্ঞেস করে তোমাকে, যে জিজ্ঞেস করে সিম্পল কোশ্চেন, BF3 কি অ্যাসিড কি অ্যাসিড না? ইয়েস অ্যাসিড। স্ট্রং করতে সেটা তো কতটা কে কতটা বেশি ভিগোরাসলি রিঅ্যাকশন করে, কি কতটা জোরালো রিঅ্যাকশন করে, তাড়াতাড়ি রিঅ্যাকশন করে, তার উপর ডিপেন্ড করবে। কিন্তু অবশ্যই অ্যাসিড।
আমাদের নর্মাল কনসেপ্ট হচ্ছে H+ কে দিলে অ্যাসিড অ্যাকোয়াস সলিউশন, ওটা আরএনএস থিওরি খালি। কিন্তু কারো কাছে H+ নেই, তারপরেও কি সে অ্যাসিড হতে পারে? অবশ্যই হতে পারে। BF3 তার উদাহরণ, BCl2 তার উদাহরণ। যার কাছে H+ নেই তারপরেও সে অ্যাসিড, কারণ H+ এর সঙ্গে অ্যাসিডিক সবসময় সম্পর্কিত নয়। H+ দিতে পারলে অ্যাসিডিক হবে, এটা খালি আরএনএস থিওরি। যখন আমরা লুইস থিওরি কথা বলবো, বলবে কেউ কারো কাছে ফাঁকা অরবিটাল আছে, সেই ফাঁকা অরবিটাল ইলেকট্রন নিতে পারে, সে অ্যাসিড? অবশ্যই সে অ্যাসিড। অ্যাসিডিক প্রপার্টি দেখাবে, বেসের সঙ্গে রিঅ্যাকশন করবে। তাহলে অক্টেট ডেফিসিয়েন্সি অবধি পুরোপুরি ক্লিয়ার? বল, অক্টেট ডেফিসিয়েন্সি অবধি মাথায় ঢুকে গেছে তো পুরোপুরি? বাড়িতে একটা করে ট্রাই করবি, দুটো ট্রাই করবি বাড়িতে, হোমওয়ার্কে লিখে রাখো। একটা PCl3, একটা PCl5। PCl3 টা অক্টেট কেস হবে, আর PCl5 অক্টেটের থেকে বেশি হবে। PCl3 এটা অক্টেট কেস হবে, আগে থাকতেই বলে দিচ্ছি। আর PCl5 এটা অক্টেটের বেশি হবে। ওই দেখে দেখে এবার ট্রাই করবি পুরোটা, পুরো বন্ডিংটা বানা। শুধু ফসফরাসটা করেছি, PCl5 টা এক্স্যাক্টলি করেনি। তো PCl5 টা কেমন করে বন্ডটা তৈরি হচ্ছে সেটা ফিগার আউট করার চেষ্টা করবি। এই দুটো করবি, PCl3 আর PCl5। যদি দুটো হয়ে যায় তাহলে তারপরে যেগুলো আছে SF2, SF4, SF6 তিনটেই নেমে যাবে তাহলে। ঠিক আছে, বল ক্লিয়ার কিনা পুরোপুরি? মাথায় ঢুকেছে? ওকে, চলো তাহলে আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করছি। আমাদের শুক্রবার 3:30টার সময় এক্সাম থাকছে, যেখানে সিলেবাস থাকছে পরমাণুর গঠন এবং পর্যাবৃত্তি। অফলাইন এক্সাম থাকছে এবং তোমরা তাড়াতাড়ি চলে আসবে। 1.5 ঘন্টার এক্সাম থাকছে, দুটো পেপার থাকছে, একটা পরমাণুর গঠন, একটা হচ্ছে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। 3:30 3:30 PM এ এক্সাম শুরু হবে, 5 PM এ এক্সাম শেষ হবে, এক্সাম দিয়ে বাড়ি চলে যাবে। না মানে কোশ্চেন পেপারে টিক দিয়ে আনসার করবে না, কোশ্চেন পেপার দুটো থাকবে, একটা অ্যাটমিক স্ট্রাকচারের পেপার থাকবে, একটা পিরিয়ডের পেপার থাকবে। দুটো পেপারে তোমাকে দিয়ে দেওয়া হবে। 4টে করলে মানে 4টের সময় করলে। ঠিক আছে, আমি 4টে করবো, তাহলে 4টে থেকে 5:30টা করবে। এটাই তাহলে আমি এখান থেকে চলে যাবো। 4টে থেকে 5:30টা কোর্স। তো 4টের সময় কোনো অসুবিধা আছে ফ্রাইডে? তাহলে 4 to 5:30 PM, ঠিক আছে? ওকে, চলো ঠিক আছে। আজকের মতন গুড নাইট।